সাহস কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছে করে দেইনি। তোকে আর কিছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। প্রথম দিন ভার্সিটিতে এসে মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করে এভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ছোটবেলা থেকেই অপমানিত হয়ে আসছি। বাবা মা মারা গেছে, তখন আমি অনেক ছোট। তারপর থেকে এতিমখানায় বড় হয়েছি। এইচএসসি পর্যন্ত সেখান থেকে পড়ালেখা করেছিলাম, কিন্তু যখন আমার বয়স 18 হলো, তারপর তারা আমাকে কিছু টাকা দিয়ে বলল যে এখন থেকে আমি আর এখানে থাকতে পারবো না। সেখান থেকে চলে আসার পর বুঝতেছি জীবন সংগ্রাম বেঁচে থাকাটা কত কঠিন। কলেজে ভালো রেজাল্ট করেছি বিধায় এই কলেজে অনার্সে চান্স পেয়েছি। আর আমার নাম ইসমাইল। আমি এই দুনিয়াতে শুধু একা, কেউ নেই আমার। কলেজে গেট দিয়ে ঢুকে সামনে যাইতেছি, তখন কেউ একজন ডাক দিল। সামনে যাওয়ার পর বলল, কলেজে নতুন? জি ভাইয়া, নতুন। নাম কি? নাম ইসমাইল। তোমাকে দেখে তো ভদ্র মনে হয়, কিন্তু তুমি এই বেয়াদবিটা কি করে করলা? আমি কি করেছি ভাইয়া? আমরা তোমার সিনিয়র, আর তুমি আমাদের সালাম না দিয়ে চলে যাচ্ছিলে কেন? দুঃখিত ভাইয়া, আমি খেয়াল করিনি, এখন থেকে দিব। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই খামটা নাও। আর ওই যে দেখতেছো না যে মেয়েটা দাঁড়িয়ে কথা বলছে, ও আমার ফ্রেন্ড। তুমি ক্লাসে যাওয়ার সময় ওই মেয়েটাকে এই খামটা দিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাগজ। আচ্ছা ভাইয়া, দিব। তারপর মেয়েটাকে খামটা দেওয়ার পর কি হলো তা তো আপনারা জানেনই। ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখলাম ওই ছেলেগুলো আর ওই মেয়েটা ক্লাসে আসছে। তার মানে ছেলেগুলো আমার সিনিয়র নয়। স্যার এসে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিলেন। প্রথম দিন ছিল বলে আজ তেমন আর ক্লাস হয়নি। কলেজ থেকে বের হব, তখন ওই দেখলাম ওই ছেলেগুলো আড্ডা দিচ্ছে আর বলতে লাগলো, সাকিব, তুই তো ছেলেটাকে ভালোই বোকা বানালি। ছেলেটাকে মার খিলিয়ে দিয়ে অনেক মজা পেয়েছি। কালকে আবার নতুন কিছু দিতে হবে ওকে। তা যা বলেছিস, ছেলেটা কিন্তু ভীষণ বোকা। এই বলে সবাই হাসতে লাগলো। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে লাগলাম এদের থেকে যতই দূরে থাকবো ততই ভালো। এক রুমের একটা বাসা ভাড়া করেছিলাম, আর এতিমখানা থেকে একটা হোটেলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। বাসায় গিয়ে কিছুক্ষণ খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই হোটেলে ঠিক টাইমে পৌঁছাতে পারি নাই। হোটেলে পৌঁছানোর পর ম্যানেজার বলল, এই জন্যই তোমাদের মতো ভার্সিটি পড়ুয়া ছেলেদের কাজ দিতে নেই, প্রথম দিনেই দেরি। সরি স্যার, আর হবে না। যাও কাজ করো। রাত 9টার সময় কাজ শেষ হলো। বাসায় আসতে আসতে 10টা বেজে গেল। রাতের খাবার হোটেলেই খাই। বাসায় এসে পড়তে বসলাম। পড়া শেষে ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আবার সেই ছেলেটা মানে সাকিব ডাক দিল। তোকে না বলেছিলাম আমাদের সালাম দিতে? সালাম কেন দিব? আমরা তো একসাথেই পড়ি। তোরে তো। তখন একজন স্যার চলে আসলো। কি হচ্ছে কি এখানে? যাও ক্লাসে যাও। তারপর ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ করে যখন ওই বাহিরে আসবো, তখন ওই একটা ছেলে আমাকে ধাক্কা দিল। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আমি ইচ্ছে করে করিনি, কে যেন আমাকে ধাক্কা দিয়েছে। অন্যায় করে আবার মিথ্যা কথা বলছিস। প্রথম দিন আমাকে লাভ লেটার দিলি, আজকে আবার জড়িয়ে ধরেছিস। তোকে যেন আর কখনো আমার সামনে না দেখি। এই বলে মেয়েটা চলে গেল। তখন ওই সাকিব বলল, কিরে, কেমন দিলাম? এখন থেকে সব সময় আমাকে সালাম দিবি। কিছু বললাম না, জানি এদের কিছু বলে লাভ হবে না। চলে আসলাম সেখান থেকে। রাস্তা দিয়ে ভাবছি, আমি কি শুধু সবার কাছে অবহেলিত হয়ে থাকবো? বাইরের পৃথিবীটা যে কত কষ্টের তাই এখন বুঝতে পারছি। বাসায় চলে আসলাম। আজকে আর ঘুমালাম না, ঠিক টাইমে হোটেলে চলে আসছি। তখন ওই ম্যানেজার এসে বলল, ইসমাইল, এই খাবারগুলো ওই টেবিলে দিয়ে এসো। আচ্ছা স্যার। খাবার দিতে গেলাম, তখন ওই একজন বলল, এতক্ষণ লাগে খাবার দিতে? সেই কখন থেকে অপেক্ষা করছি। ঠিক টাইমেই তো দিলাম স্যার। আবার মুখে মুখে কথা, যাও এখান থেকে। চলে আসলাম ওখান থেকে। ঠিক টাইমে খাবার দিলাম, তারপরেও বলে যে দেরি হয়েছে।
হোটেলের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পরার পর ঘুমাতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি আমার জীবনের লক্ষ্য কি। এই দুনিয়ায় তো আমার আর কেউ নেই, না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে কোনো বন্ধু বান্ধব। আমার সাথে তো কেউ ভালো ব্যবহার করে না। জানি না এই অবহেলিত জীবনের সমাপ্তি কখন ঘটবে। আমি মরে গেলে আমার লাশ দাফন করার জন্য কেউ থাকবে না। এসব ভাবছি আর দু চোখ বেয়ে পানি পড়ছে। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে আসলাম। ক্লাসে বসে আছি, সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে আর আমি পেছনের বেঞ্চে বসে আছি। কারণ হলো আমি তাদের মতো নই। হঠাৎ করে সাকিব বলল, তুই প্রতিদিন একই শার্ট পরে কলেজে কেন আসিস? কলেজের মানবতার দেয়াল থেকে কিছু কাপড় নিস, ওগুলো তোর পরনের কাপড় থেকে ভালো। এটা বলার পরই সবাই হাসতে লাগলো আর আমি মাথা নিচু করে চোখের পানি ফেলছি। স্যার ক্লাসে আসলো, পড়ানো শুরু করলেন। ক্লাস শেষ করে কলেজে ক্যান্টিনে আসলাম। খুবই ক্ষুধা লাগছিল, তাই কিছু খেতে গেলাম। একটা চেয়ারে বসে সিঙ্গারা খাচ্ছি, তখন ওই সাকিব আর ওর বন্ধুরা আসলো। মামা, সিঙ্গারা দাও তো। তারা সবাই আমার পাশে থাকা চেয়ারে বসলো, তারপর সবাই আমার পাশে বসে সিঙ্গারা খাচ্ছে। সিঙ্গারা খাওয়ার পর আমাকে দেখিয়ে বলল, মামা, সিঙ্গারার টাকাও ও দিবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই তারা চলে গেল। তারপর বাধ্য হয়ে আমাকে টাকাটা দিতে হলো। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। ভাবছি আজকে দুপুরে না খেয়ে থাকতে হবে। আমার মতো ছেলের না খেয়ে থাকলেও কারো যায় আসে না। বাসায় বসে এইসব ভাবছি, তখন ওই পাশের বাসার এক বড় ভাই এসে বলল, ইসমাইল, তোমার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ ভাই। তুমি কি রক্ত দিতে পারবে? জি ভাই, পারবো। তারপর বড় ভাইয়ের সাথে হাসপাতালে গেলাম রক্ত দিতে। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ বেডে শুয়ে বিশ্রাম নিলাম। দুপুরে আর না খেয়ে থাকতে হয়নি। অনেক কিছু খেতে দিয়েছিল আমাকে। সেখান থেকে আর বাসায় গেলাম না, ওখান থেকেই হোটেলে চলে গেলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, জানি না আজকে গেলে ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পরপরই ম্যানেজার বলল, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? তোমাকে বলেছিলাম না যে দেরি করবে না? সরি স্যার। এখানে আর দাঁড়িয়ে না থেকে যাও, কাজ করো। কাজ শেষ করে বাসায় আসলাম। শরীর খুবই খারাপ লাগছে, তাই আজকে আর পড়তে বসলাম না, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সাকিব ডাক দিল। ওদের ওখানে গিয়ে দেখলাম ওরা সবাই সিগারেট খাচ্ছে। আমি আবার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না, তাই বললাম, যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন, আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না। আমার কথা শুনে ওরা সবাই হাসতে লাগলো। তারপর সাকিব বলল, তুই এখন আদিবাকে গিয়ে প্রপোজ করবি, তা না হলে তোকে সিগারেট খাওয়াবো। আদিবাকে? এখনো আদিবাকে চেনো না? যার কাছে তুই থাপ্পড় খাইলি সে হলো আদিবা। আমি এটা করতে পারবো না। তাহলে তো তোকে জোর করে সিগারেট খাওয়াবো, তাও আবার অন্য স্টাইলে। এই গাঁজাগুলো সিগারেটের ভেতরে ভর, তারপর ওকে জোর করে খাওয়া। দয়া করে আমার সাথে এমনটা করবেন না। তাহলে যা, আদিবাকে প্রপোজ কর। বাধ্য হয়ে প্রপোজ করতে গেলাম। আদিবার সামনে গিয়ে মাথা নিচু করে আদিবাকে প্রপোজ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে প্রপোজ করেছিস? তোকে বলেছিলাম না আর কখনো আমার সামনে আসবি না। তারপর আমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে গেল। তুমি আদিবাকে বিরক্ত কেন করছো? তোমাদের মতো ছেলেদের জন্য কলেজের মান সম্মান নষ্ট হয়। আমি তোমাকে কলেজ থেকে বহিষ্কার করব। আমি প্রিন্সিপালের পায়ে ধরে বলতে লাগলাম, স্যার দয়া করে আমাকে বহিষ্কার করবেন না, আমি আর কখনো এমনটা করব না। যদি আর কখনো তোমার নামে অভিযোগ আসে তাহলে তুমি আর কোনো সুযোগ পাবে না। যাও এখন। তারপর সেখান থেকে চলে আসলাম। ভাবছি আমার সাথেই কেন এমন হয়, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তারপরেও তারা কেন আমার পিছনে পড়ে আছে। সাকিব, তুই তো ছেলেটাকে ভালোই বোকা বানালি। তা যা বলেছিস, কালকে আবার ওকে নতুনভাবে সুযোগ দিব। আদিবাকে দিয়ে ওকে প্রতিদিন মার খাওয়াবো। ওই ছেলেটার কোনো দোষ নেই, আর আমি শুধুই ওই ছেলেটাকে ভুল বুঝলাম। কালকে কলেজে আসলে সরি বলতে হবে। রাতে শুয়ে শুয়ে ভাবছি কালকে কলেজে গেলে তো আবার সাকিব আমার সাথে ওই রকম করবে। মনে হয় না আর ওই কলেজে বেশি দিন থাকতে পারবো। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পরে আদিবা ডাক দিল। সরি। কেন? তোমার কোনো দোষ ছিল না, তারপরেও আমি তোমাকে অনেক অপমান করেছি। তোমার তো কোনো দোষ নেই, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও তাই করতো। গতকালকে আমি সাকিবের কাছে থেকে সব শুনেছি। আমাকে মাফ করে দাও, আমি সত্যিই খুবই দুঃখিত।
আচ্ছা তাহলে আজ থেকে আমরা বন্ধু। তোমার নাম কি? ইসমাইল, তোমার? আদিবা সুলতানা। আজকে থেকে আমরা বন্ধু তাহলে। না। কেন? তার মানে তুমি আমাকে মাফ করতে পারো নাই? দেখো, তুমি বড়লোক বাবার মেয়ে আর আমি রাস্তার ছেলে। তোমার সাথে আমার বন্ধুত্ব করা ঠিক হবে না। আর কখনো এই কথা বলবে না। তুমি যেমনই হও না কেন, তারপরেও তুমি আমার বন্ধু। তারপরও আর কোনো কথা বলবি না। আর এখন থেকে আমাকে তুই করে বলবি। আচ্ছা, চেষ্টা করব। তারপর ক্লাসে চলে গেলাম। প্রথমবার আমি সামনের বেঞ্চে বসলাম, তাও আবার আদিবার সাথে। ক্লাস শেষ করে আদিবার সাথে ক্যাম্পাসে বসে আছি। তোর মোবাইল নাম্বার দে। আমি ফোন চালাই না। মানে তোর কি কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে হয় না? আমার কেউ নেই। কেন? এই দুনিয়ায় আমার আপনজন বলতে কেউ নেই। আমি এতিম। কেউ নেই মানে? আর কখনো নিজেকে এতিম বলবি না। আজকে থেকে আমি তোর আপনজন। আয় এখন আমার সাথে। কোথায়? আসলেই দেখতে পাবি। তারপর আদিবা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গিয়ে একটা মোবাইল কিনে দিল। আমার সব কথা শুনে আমাকে করুণা করছিস? দিব একটা থাপ্পড়। এত বেশি বুঝিস কেন? তোরে এই মোবাইল দিয়েছি আমার সাথে কথা বলার জন্য। তারপর দুপুরে একটা রেস্টুরেন্টে খেলাম। খাওয়ার পর আদিবাকে বললাম, আমি তাহলে এখন যাই। কোথায় যাবি? কাজে যাব। মানে? আমি একটা হোটেলে চাকরি করি, 2টা থেকে রাত 10টা পর্যন্ত। চল আমি তোকে নামিয়ে দিয়ে আসি। তারপর আদিবা আমাকে ওর গাড়িতে করে আমাকে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষ করে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর পড়তে বসলাম। কি করিস? তখন ওই আদিবা ফোন দিল। এইমাত্র বাসায় আসলাম, এখন পড়তেছি। ভালো। তা কিছু খেয়েছিস? হ্যাঁ, হোটেল থেকে খেয়ে এসেছি। তুই? এইমাত্র খেলাম। ভালো। আচ্ছা তাহলে পড়, কালকে কলেজে কথা হবে। আচ্ছা। পড়া শেষে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সাকিব ডাক দিল। ওই ফকিন্নি, এদিকে আয়। কোথা থেকে যেন আদিবা এসে বলল। ও যাবে না। তা তুই বলার কে? আমি ওর বন্ধু। আর আজকে থেকে তোরা ওকে আর কোনো বিরক্ত করবি না। তোরা এতদিন ওর সাথে যা করেছিস তার সবই আমি জানি। আর যদি কখনো ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস তাহলে প্রিন্সিপালের কাছে বলে তোকে কলেজ ছাড়া করব। এই বলে আমাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। তোর সাথে যে ওরা এত খারাপ ব্যবহার করে তা তুই কি কিছু বলিস না? কি বলবো, সবাই আমার সাথে ওই রকম করে। আজকে থেকে কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুই তার প্রতিবাদ করবি। তারপর ক্লাসে আসলাম। একটা ক্লাস করার পরে আদিবা বলল, চল। কোথায়? ক্লাস করবি না? আজকে আর ক্লাস করব না। এখন তুই আর আমি ঘুরতে যাব। তারপর আদিবা আমাকে নিয়ে নদীর পাড়ে একটা পার্কে ঘুরতে গেল। একটা বেঞ্চের উপর দুজনে বসে আছি। হালকা বাতাস বইছে, খুবই ভালো লাগছে। হঠাৎ আদিবা আমাকে বলল, আচ্ছা তুই কি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছিস? কখনো এটা নিয়ে ভাবিনি। কেন? কিভাবে বেঁচে থাকবো তারই ঠিক নাই, আবার প্রেমে পড়বো। তুই কি কারো প্রেমে পড়েছিস? অল্প অল্প। বুঝলাম না। বুঝতে হবে না, এখন চল ফুচকা খাবো। তারপর আদিবা আমাকে নিয়ে ফুচকা খেতে গেল। ফুচকা খাওয়ার পর আদিবা আমাকে হোটেলে নামিয়ে দিল। হোটেলের কাজ শেষে রাতে বাসায় গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, জীবনের প্রথমবার মনে হলো আমি একা নই। প্রথমবার মনে হলো কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। যতক্ষণ আদিবার সাথে ছিলাম ততক্ষণই মনে হয়নি যে এই দুনিয়ায় আমার কেউ নেই। জানি না আদিবা আমাকে কী ভাবে, কিন্তু আমি চাই ও এভাবেই সবসময় আমার সাথে থাকুক। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে আদিবার কোলে ঘুম ভাঙলো। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর আদিবা বলল, তোর চোখ লাল কেন? রাতে ঠিকভাবে ঘুম হয়নি। কেন? এমনি। আচ্ছা যাই হোক, আজকে তোকে হোটেলে যেতে হবে না। কেন? আজকে আমার জন্মদিন। সন্ধ্যায় বাসায় পার্টি আছে আর তুই সেখানে অবশ্যই আসবি। শুভ জন্মদিন, কিন্তু আমি না গেলে হয় না? কি বললি তুই? কেন আসলে কি হবে? আসলে সেখানে কত বড় বড় লোক থাকবে আর আমি সামান্য একটা হোটেলে কাজ করা এতিম ছেলে। তুই অনেক কথা শুনবি। সবাই বলবে আমার মতো একটা ছেলে কি করে তোর বন্ধু হলো। সবাই কি বললো তা আমি পরোয়া করি না। তুই যদি আমাকে তোর বন্ধু মনে করিস তাহলে অবশ্যই আসবি। আর এভাবে খালি খালি জন্মদিনের শুভেচ্ছা জানালে হবে না। আমার গিফট কই? ইয়ে মানে গিফট,
গিফটের কথা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, নিয়ে আসবো। আমি খুবই দুঃখিত, আমি তো মজা করছিলাম। তোর কোনো গিফট আনতে হবে না, তুই আসলেই আমি খুশি। না, তা কি করে হয়? সেখানে তো সবাই গিফট নিয়ে আসবে। সবাই আর তুই এক না, তোর কাছে আমার কোনো গিফট চাই না, আমার কাছে তুই আমার জন্য গিফট। তোর সাথে সময় কাটানোর পর যে ভালো লাগা কাজ করে তা আমার জীবনে আর কখনো হয়েছে কিনা জানি না। তোর কোনো গিফট আনতে হবে না, শুধু তুই আসলেই আমি অনেক বেশি খুশি হব। আচ্ছা, দেখা যাবে, এখন চল। তারপর ক্লাসে গেলাম। এইভাবে আদিবা কলেজ থেকে একটু তাড়াতাড়ি করে চলে গেল। আদিবা চলে আসার পরই কেমন জানি ভালো লাগছিল না, তাই আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম আমার কি করা উচিত। সেখানে যাওয়া কি ঠিক হবে? না, শুধু গিফটটা দিয়ে আসবো। যদি যাই তাহলে আদিবা অনেক কথা শুনবে, সেটা আমি নিশ্চিত। আর যদি না যাই তাহলে তো আদিবা কষ্ট পাবে। না, আমি আদিবাকে জেনে শুনে কষ্ট দিতে পারি না। ওই জীবনে প্রথম কোনো ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছিল। আমি আদিবাকে কখনো কষ্ট দিতে পারি না। কিন্তু আদিবার জন্য কি গিফট কিনবো, কি গিফট কিনবো? যাই কিনি না কেন, সেটা ওর জন্মদিনের সব থেকে কম দামি গিফট হবে। অনেক কষ্ট করে 2000 টাকা জমিয়েছিলাম। ভেবেছিলাম বাবা মায়ের জন্য মিলাদ পরাবো। ভাবছি সেটা দিয়ে, ওই টাকা দিয়ে আদিবার জন্য একটা শাড়ি কিনবো। সন্ধ্যার সময় দোকান থেকে একটা শাড়ি কিনে আদিবার বাসায় গেলাম। গেট দিয়ে ঢুকবো, তখন ওই দারোয়ান এসে বাধা দিল। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভেতরে যাব। কে আপনি যে ভিতরে যাবেন? আমি আদিবার বন্ধু। দারোয়ান আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, ফাজলামি করেন? আপনি কিভাবে আদিবা ম্যাডামের বন্ধু হতে পারেন? আর কিছু বললাম না, চলে আসবো। তখনই আদিবার ডাক দিল। সরি ইসমাইল, আপনি ওকে ঢুকতে দিলেন না কেন? দুঃখিত ম্যাডাম, আমি বুঝতে পারি নাই। বাড়ির ভিতরে ঢুকেই তো আমি অবাক চোখে তাকিয়ে আছি। অনেক বড় বাড়ি আদিবাদের, আর পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যারা যারা এসেছে তারা সবাই অনেক বড় লোক। আর আমাকে দেখে যে কেউ বুঝে যাবে আমি কিরকম ছেলে। সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন জানি লাগছে আমার। এখানে না আসলে বুঝি ভালো হতো, এসব ভাবতে থাকলাম। তারপর আদিবা আমাকে নিয়ে কেক কাটতে গেল। প্রথমে ওর বাবা মা, তারপর আমাকে খাওয়িয়ে দিল। আমি বোকার মতো আদিবার দিকে তাকিয়ে আছি, আর বাকিরা সবাই অনেক অবাক হয়েছে। কারণ আমার মতো একটা ছেলেকে আদিবা ওর বাবা মায়ের পর কেক খাইয়ে দিল। আমি আদিবাকে কিছু বলতেই পারছি না। এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলেই বাঁচি। খাওয়া দাওয়ার পর আদিবা বলল, বাবা মায়ের সাথে কথা বলবি, চল। মানে আজকে না বললে হয় না? কেন, কি হয়েছে? আমার খুবই খারাপ লাগছে। আমি এখান থেকে বাসায় যাই, পরে এক সময় কথা বলবো। আচ্ছা যা, বাসায় গিয়ে ফোন দিস। এই প্যাকেটটা রাখ, কি আছে এতে? খোলার পর দেখতে পারবি। আচ্ছা, এখনই খুলতেছি। এই না, এখন খুলতে হবে না, পরে খুলিস। পরে খুলবো কেন, কি আছে এতে? সেটা পরে খুললেই দেখতে পারবি। আমি এখন যাই। তারপর সেখান থেকে বাসা চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আদিবা ওর মা বাবার পরপরে আমাকে কেক খাইয়ে দিল কেন? আমি কল্পনাই করতে পারি নাই যে আদিবা আমাকে তখন কেক খাইয়ে দিবে। সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়েছে। আদিবার বাবা মা কি ভাববে জানি না। এত কিছু হওয়ার পরও কিভাবে তাদের সাথে কথা বলতাম। তাই তো দেখা না করেই চলে এসেছি। আদিবাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। ও কি শুধু আমাকে ফ্রেন্ড ভাবে নাকি অন্য কিছু? ওর সাথে যদি আর কিছুদিন এভাবে থাকি তাহলে আমি তো ওকে ভালোবেসে ফেলবো। এখনোই ওর কথা না ভেবে একদিনও থাকতে পারি না। আর ও আমার জীবনের প্রথম ব্যক্তি যে আমার এতটা খেয়াল রেখেছে। জীবনে প্রথমবার মনে হয়েছে কোনো আপনজনের ভালোবাসা পেয়েছি। জানি না ওকে ছাড়া কোনোদিনও থাকতে পারবো কিনা, কিন্তু ও তো আর সবসময় আমার সাথে থাকবে না। আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। তাহলে কি ওকে আমার মনের কথা বলে দেব? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে তাহলে তো ও আমাকে ভুল বুঝবে। তার চেয়ে না বলাই থাক, শুধু বন্ধু হয়েই থাকি। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিলাম। দেখলাম রাতে আদিবা অনেকগুলো কল করেছিল। মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। এখন আর কল দিলাম না। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ খেয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা আমার আগেই চলে এসেছে। আমাকে দেখে রাগী কণ্ঠে বলতে লাগলো, রাতে কই ছিলি? কেন, বাসায় ছিলাম। কতগুলো কল করছি, ধরলি না কেন? আসলে তোদের ওখান থেকে আসার পরপরই ঘুমিয়ে গেছিলাম, আর মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই শুনতে পাইনি। তোকে বলেছিলাম না গিফট না আনতে, তারপরেও কেন আনলি? কেন, পছন্দ হয়নি?
দিব একটা থাপ্পড়। পছন্দ হবে না কেন? কত সুন্দর একটা শাড়ি। কিন্তু তুই এত টাকা কিভাবে জোগাড় করলি? এত টাকা কোথায়? মাত্র 2000 টাকা, তোর জন্মদিনের সবচাইতে কম দামি গিফট। তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই মিথ্যা কথা বলছিস। সত্যি কথা বল। টাকা আমার কাছে ছিল, আসলে একটু একটু করে ওই টাকাগুলো জমিয়েছিলাম। ভেবেছিলাম বাবা মায়ের নামে মিলাদ পরাবো, এখন ভাবছি মিলাদ পরে পরাবো। তার মানে ওই টাকা দিয়েই তুই আমার জন্য শাড়ি কিনেছিস? হুম। কেন তুই ওই টাকা দিয়ে শাড়ি কিনতে গেলি? আদিবার দু চোখ বেয়ে পানি পড়ছে, আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোর কাছে আমার কোনো গিফট চাই না, আমার কাছে তুই সব থেকে বড় গিফট। চল এখন। কোথায়? একটা এতিমখানায় যাব। কেন? তোর বাবা মায়ের জন্য মিলাদ পড়াতে। দুঃখিত, আমি এটা করতে পারবো না। কেন? আমি আমার নিজের টাকা দিয়ে বাবা মায়ের জন্য মিলাদ পরাবো। তো কি হয়েছে? মনে কর আমার টাকাই তোর টাকা। কিছু মনে করিস না, আমার নিজের উপার্জনের টাকা দিয়ে মিলাদ পরাবো, কারো কাছ থেকে নিয়ে নয়। এখন বল, শাড়িটা কেমন লাগছে? অনেক সুন্দর। তা কখনো কি শাড়িটা পরবি? পরবো না কেন? না মানে শাড়িটা তো অনেক কম দামি, তুই তো মনে হয় এত কম দামি জিনিস পরিস না, তাই বললাম। পরিনি তো কি হয়েছে? এখন থেকে পরবো। কালকে বিকেলেই শাড়ি পরে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। দেখা যাবে, এখন চল। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে হোটেলে আসলাম। ম্যানেজারকে বললাম, স্যার কালকে আমার ছুটি লাগবে। তারপর ম্যানেজার বলল, রোজ রোজ তোমাকে ছুটি দিতে পারবো না। যদি কাজ করতে মন না চায় তাহলে আর আসার দরকার নেই। সরি স্যার, আর কখনো ছুটি নিব না, শুধু কালকেই লাস্ট। মনে থাকে যেন কথাটা। কালকের পর ছুটি নিতে এলে একেবারে নেবে। এখন যাও, কাজ করো। রাতে কাজ করে বাসায় এসে কিছুক্ষণ পড়লাম। পড়ার পর ঘুমাতে গেলাম। ভাবতে থাকলাম আদিবার কথা। প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি কল্পনাই করতে পারি নাই যে আদিবা আমাকে জড়িয়ে ধরবে। ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। এখন তো এমন হয়েছে, ওর সাথে কথা না বলে থাকতেই পারি না। যখনই কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে তখনই আদিবার হাসি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। তখনই সেই সব অপমান গায়ে লাগে না। কালকে বিকালে আদিবা আমার দেওয়া শাড়িটা পরবে। তাহলে কালকে কি আদিবাকে আমার মনের কথা বলে দেব? জানি না ও আমাকে কিভাবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। আজকে একটু আগেই কলেজে চলে আসলাম। গিয়ে দেখি আদিবা এখনো আসেনি। কিছুক্ষণ একটা বেঞ্চের উপর বসলাম, এর মধ্যে আদিবাও চলে এসেছে। আমার কাছে এসে বলতে লাগলো, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস? এমনি সব সময় তো আমার পরে আসতি। এমনি আগে চলে এসেছি। আজকে বিকেলে যখন ঘুরতে যাব তখন তোকে একটা কথা বলবো। আমিও তোকে কিছু বলবো। কি বলবি? তা সময় হলে জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন চল ক্লাসে যাই। চল। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। গোসল করে কিছু খেলাম। তারপর একটু ঘুমিয়ে তৈরি হয়ে নদীর পাড়ে গেলাম আদিবার সাথে দেখা করতে। আদিবার আসার আগেই আমি সেখান থেকে চলে গেছি। আমি খুবই চিন্তিত, জানি না আদিবাকে আমার ভালোবাসার কথা বললে ও কিভাবে নেবে সেটা। যদি ও আমাকে ভালো না বাসে তাহলে হয়তো আমাদের বন্ধুত্বটা ভেঙে যাবে। কিন্তু আমি তো আদিবাকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু ও আমাকে কি কথা বলবে? ও কি আমায় ভালোবাসে? এসবই মাথায় ঘুরপাক খাচ্ছে। এর ভিতরে আদিবা চলে এসেছে। আমার দেওয়া শাড়িটা পরে এসেছে, খুবই সুন্দর লাগছে ওকে। ওর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলাম। ও আমার কাছে এসে বলতে লাগলো, এভাবে তাকিয়ে কি দেখছিস? তোকে দেখছি। আমাকে আজকে নতুন দেখছিস মনে হয়। তা না, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। ভাবছি সত্যিই কি এটা তুই না অন্য কেউ। আর শাড়িটা পরার জন্য ধন্যবাদ। তাকিয়ে থাকতে হবে না, আর ধন্যবাদও দিতে হবে না। এখন চল কিছুক্ষণ হাঁটি। তারপর আদিবার সাথে হাঁটতে থাকলাম। আদিবা কথা বলছে আর আমি নির্বাক শ্রোতার মতো ওর কথা শুনছি আর ওকে দেখছি। আজকে আদিবাকে খুবই সুন্দর লাগছে। ভাবছি এখনো ওকে ভালোবাসার কথা বলবো, কিন্তু তার আগে আদিবা বলল, চল ফুচকা খেয়ে আসি। চল। আদিবা আমাকে নিয়ে ফুচকা খেতে গেল। তারপর দুজনে মিলে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর নদীর পাড়ের একটা বেঞ্চে দুজনে বসে আছি। আদিবা বলল, আচ্ছা তুই না আমাকে কিছু বলতে চাইছিলি? তুইও তো কিছু বলতে চাইছিলি। আগে তুই বল, তারপর আমি বলবো। না, আগে তোরটা বলবি। আচ্ছা আমিই বলবো একটু পরে।
কোথায়? তাড়াতাড়ি আসো, আমরা সেই কখন থেকে বসে আছি। কার সাথে কথা বললি? আর কে আসবে? আসলেই দেখতে পাবি। আচ্ছা ইসমাইল, মনে কর তুই একজনকে ভালোবাসিস, কিন্তু বলতে পারছিস না। কিন্তু হঠাৎ করেই সে যদি তোকে প্রপোজ করে, তাহলে কি করবি? অবশ্যই রাজি হব। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। তার মানে ও কি আমাকে ভালোবাসে? খুবই আগ্রহ নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কাকে ভালোবাসিস তুই? কে আসবে? বলবো একটু পরে, এখন ঝালমুড়ি খাবো দুজনে, তার ভেতরও ও চলে আসবে। তারপর দুজনে মিলে ঝালমুড়ি খেলাম। এর মধ্যেই একটা ছেলে এসে আদিবাকে বলতে লাগলো। ওই ইসমাইল, হ্যাঁ, তারপর ছেলেটা আমাকে বলতে লাগলো, তোমার কথা যে কতবার বলেছে তার কোনো ঠিক নেই। তুমি নাকি ওর লাইফে খুবই গুরুত্বপূর্ণ একজন। আমি আদিবাকে জিজ্ঞাসা করলাম ছেলেটা কি? ও রাব্বি, আর আমি ওকেই ভালোবাসি। ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ওকে কখনো বলা হয়নি। আমাদের পাশেই ওর বাসা। ওই আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আর আমার জন্মদিনের পার্টির পর ও আমাকে প্রপোজ করে। আমি প্রথমে খুবই অবাক হয়ে গেছিলাম, কারণ এর আগে কখনোই ও আমার সাথে কথা বলে নাই। আমি শুধু ওকে দূর থেকেই দেখতাম। ও প্রপোজ করায় আমি এতটাই অবাক হয়ে গেছিলাম যে কিছুই বলতে পারছিলাম না। তারপর ও বলে যে আমাকে সময় নিতে। তারপর আমি আজকে ওকে হ্যাঁ বলে তোর সাথে পরিচয় করিয়ে দিতে আসলাম। তুমি তাহলে ওর লাইফে বিশেষ ব্যক্তি। আজকেও বলেছে যে ও আমাকে বিশেষ কারোর সাথে পরিচয় করিয়ে দেবে। হ্যাঁ, ও খুব ভালো একজন বন্ধু। আদিবার মুখে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই মনে হলো কেউ আমার বুকে চাবুক দিয়ে আঘাত করছে। আদিবাকে দেখে মনে হচ্ছে ও খুবই খুশি। কোনো রকমে চোখের পানি আটকে হাসি মুখে আদিবাকে বললাম, আমার আসলে একটা কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। তোর আড্ডা দে। তুই না আজকে হোটেল থেকে ছুটি নিলি? হ্যাঁ, কিন্তু আমাকে এখন এক জায়গায় যেতে হবে। আমি তোকে এখনই বলতাম, কিন্তু তার আগেই রাব্বি ভাইয়া চলে এসেছে। আচ্ছা, তোমার যখন কাজ আছে তাহলে তোমাকে আর আটকে রাখা ঠিক হবে না। আচ্ছা যা তাহলে, কালকে কলেজে কথা হবে। ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। ওখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছিলাম। বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছিল না। কি করে পারতাম আদিবাকে অন্য কারোর সাথে দেখতে? আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ও শুধু আমাকে ওর একজন ভালো বন্ধু ভাবে। জানি না এরপর কিভাবে আদিবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবো। আদিবার সাথে পরিচয় হবার পর কিছুদিনের জন্য ভুলে গেছিলাম যে আমার আসল পরিচয় কি। যখন ওই সবাই অপমান করত তখন ওই অনেক খারাপ লাগতো, আর এখন তার থেকেও বেশি অনেক কষ্ট পাচ্ছি। এভাবে অনেকক্ষণ বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। কিভাবে ঘুম আসবে? চোখ বুঝলেই তো আদিবার মুখটা ভেসে ওঠে। তবে আজকে একটা ব্যাপার খুবই অদ্ভুত লাগছে। প্রতিদিন তো আদিবার এই সময়ে ফোন দেয়, কিন্তু আজকে দিল না। তাই আমি ফোন দিলাম, কিন্তু আদিবার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। হয়তো রাব্বির সাথে কথা বলছে, তাই হয়তো আমার কথা মনে নেই। এখন হয়তো আদিবার কাছে আমার থেকে রাব্বি গুরুত্বপূর্ণ। থাকবেই না কেন? আমি তোর শুধু বন্ধু, আর রাব্বি তোর ভালোবাসা। এসব কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে আদিবার নামটা ভেসে উঠল। চোখের পানি মুছে কলটা রিসিভ করলাম। কি করিস? শুয়ে আছি। তুই কি করিস? রাব্বির সাথে কথা বললাম এতক্ষণ। তুই তো তাড়াতাড়ি চলে আসলি। জানিস তারপর আমরা কত আড্ডা দিয়েছি? আমার কাজ ছিল, তাই তো আগে চলে এসেছি। জানিস রাব্বি আমার প্রতি কত কেয়ারিং। আমি বাসায় আসছি কিনা, খেয়েছি কিনা, সব কিছুর খবরও রাখে। ভালো। ও আমাকে অনেক ভালোবাসে। আমি খুবই ভাগ্যবান যে ওর মতো একজনকে পেয়েছি। আমার খুবই ঘুম পেয়েছে, রাখছি এখন। আচ্ছা। চোখের পানি আর কন্ট্রোল করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি ফোন রেখে দিলাম। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারো প্রশংসা শুনতে হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছুই নাই। আগে আদিবা ফোন দিলে আমার খোঁজ খবর রাখতো, আর এখন আদিবার খোঁজ খবর অন্য কেউ রাখে। হয়তো আদিবা রাব্বির সাথে অনেক সুখেই থাকবে। আমি না হয় আদিবার বন্ধু হয়ে সারা জীবন থাকবো। একটা দুঃস্বপ্ন ভেবে সব কিছু ভুলে যাব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেক সময় হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি নাই, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারি নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনও আসেনি। একা একা একটা বেঞ্চের উপর বসে আছি। ক্লাসের সময় হয়ে গেল, কিন্তু আদিবা এখনও এলো না। তাই ফোন দিলাম আদিবাকে।
কোথায় তুই? কলেজে আসবি না? আজকে আসবো না, রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। গতকালকেও তো আদিবার সাথে কথা বললাম, তখনও তো বললো না যে আজকে কলেজে আসবে না। হয়তো আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আমি একাই ক্লাস করলাম, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হোটেলে যাবার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কেন যে আদিবার সাথে পরিচয় হলো, তাহলে হয়তো এখন কষ্ট পেতাম না। জীবনে সব কিছুতেই তো অবহেলিত হয়ে এসেছি, ভালোবাসার বেলায় তার ব্যতিক্রম কেন হবে? এসব ভাবছি আর হাঁটছি, তখন ওই দেখলাম আদিবা আর রাব্বি বাইকে করে যাচ্ছে। রাব্বি বাইক চালাচ্ছে আর আদিবা ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি আর ওদের ডাক দিলাম না, ওরা ওদের মতো যাচ্ছে। আমি তাড়াতাড়ি হোটেলে চলে এলাম। আদিবাকে অন্য কারোর সাথে দেখলেই খুবই খারাপ লাগে। ও তো এখন খুবই ব্যস্ত, তাই হয়তো আমার খবর নেওয়ার সময় পাইনি। হোটেলে এসে কাজ করতেছিলাম। আজকে কেন জানি কাজ করতেও ভালো লাগছিল না। অন্যমনস্ক হয়ে খাবার নিয়ে একটা টেবিলে গেলাম। অসাবধানবশত কিছু খাবার একটা মেয়ের গায়ে পড়লো। ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার জামাটা নষ্ট করাই। জানিস তোর থেকে আমার জামার দাম বেশি। এর ভিতরে ম্যানেজার চলে এসেছে। কি হয়েছে ওখানে? এই ছোট লোকটা আমার গায়ে খাবার ফেলে দিয়েছে। আমরা খুবই দুঃখিত ম্যাম, দয়া করে আর রাগারাগি করবেন না, তাতে আমাদের হোটেলের সম্মান নষ্ট হবে। আমরা ওর বিচার করব। ইসমাইল, তুমি আমার সাথে এসো। ম্যানেজার আমাকে নিয়ে একটা রুমে গেল, তারপর বলতে লাগলো, তোমার কি কাজ করার ইচ্ছে নেই? মাঝে মাঝে ছুটি নাও, তার উপর আবার আজকে যেই ঘটনা ঘটালে, এরপর আর তোমাকে কাজে রাখা সম্ভব নয়। স্যার দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না, কথা দিচ্ছি এরপর আর আমার নামে কোনো অভিযোগ আসতে দেব না। মাফ করতে পারি এক শর্তে। এখন গিয়ে ওই মেয়েটার কাছে সরি বলবে। সে যদি মাফ করে তাহলেই তোমার চাকরি থাকবে। ঠিক আছে স্যার। তারপর মেয়েটার কাছে গিয়ে বললাম, সরি ম্যাম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। দিলাম মাফ করে, এখন যা। হোটেলের কাজ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, দুনিয়াটা বড়ই অদ্ভুত। অপরাধ না করেও মাপ চাইতে হলো। আর মেয়েটা যা বলেছে ঠিকই বলেছে, আমার থেকে তার জামাটার দাম অনেক বেশি। আদিবাকে কল দিলাম কিন্তু ওয়েটিং, অনেকবার কল দিলাম কিন্তু ওয়েটিং। বিছানায় শুয়ে আছি, ভাবছি আদিবা হয়তো কল দিবে, কিন্তু অনেক সময় হয়ে গেল কিন্তু কল দিল না। ওর কাছে কি আমি এতটাই মূল্যহীন যে একবার আমাকে কল দিতে পারলো না? ওকে তো আর আমি ভালোবাসতে বলছি না, আমি তো শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাইছিলাম। এগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আগের ফোনটা হাতে নিলাম, কিন্তু যে আশায় হাতে নিয়েছিলাম তা পূরণ হয়নি। আদিবা আমাকে একটা বারও কল করেনি। হয়তো ওর কাছে এখন রাব্বেই সব। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কিন্তু পড়ায় একদমই মন বসছিল না। তারপরে পড়ার চেষ্টা করলাম। পড়া শেষে কিছুক্ষণ খেয়ে কলেজে আসলাম। গিয়ে দেখি আদিবা এখনও আসেনি, তাই একা একা একটা বেঞ্চের উপর বসে সময় কাটাচ্ছিলাম। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আদিবা আসলো। এত দেরি হলো কেন আজকে? আর বলিস না, গতকাল অনেক রাত পর্যন্ত রাব্বির সাথে কথা বলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। রাতে তোকে অনেকবার কল দিয়েছিলাম। সরি, আমি খেয়াল করিনি। রাব্বির সাথে কথা বলে ঘুমিয়ে গেছিলাম, তাই মনে ছিল না। প্লিজ কিছু মনে করিস না। আরে না, মনে করার কি আছে। আচ্ছা, বিকেলে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব, ঠিক আছে? না, বিকালে যাওয়া যাবে না, হোটেল থেকে আমাকে ছুটি দিবে না। তাহলে কালকে কলেজ টাইমে যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে অনেক খুশি লাগছে, কারণ কালকে আদিবার সাথে ঘুরতে যেতে পারবো। এত খুশি হয়ে কাজ নাই, এখন তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলে যেতে হবে। দেরি করলে চাকরি থাকবে না, আমাকে আর কোনো সুযোগও দিবে না। ঠিক সময়ে হোটেলে চলে আসলাম, তারপর নিজের কাজ করতে লাগলাম। আমাকে দেখে ম্যানেজার বলতে লাগলো, প্রতিদিন এভাবে ঠিক সময় আসবে আর ভালোভাবে কাজ করবে। জি স্যার। আজকে কাজ করেও কেন জানি না অনেক আনন্দ পাচ্ছি। হয়তো আদিবার জন্য, কারণ কালকে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। অনেকদিন পর আদিবার সাথে আড্ডা দিব, ভাবতেই অনেক ভালো লাগছে। কাজ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর ভাবছি আদিবাকে একটা ফোন দিব। যেই ভাবা সেই কাজ, আদিবাকে ফোন দিলাম, কিন্তু ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, তাও ওয়েটিং। ধুর, মুডটাই খারাপ হয়ে গেল। আরে আমি এত চিন্তা করছি কেন, কালকে তো আদিবার সাথে কথা হবেই। এইভাবে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনও আসেনি।
আগে আদিবা সব সময় আমার আগেই কলেজে আসতো। ইদারিং দেখছি আদিবা কলেজে খুবই লেটে হয়তো রাতে রাব্বির সাথে কথা বলে, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে রইলাম। কিছুক্ষণ পর আদিবা আসলো। বেঞ্চের উপরে বসে কি ভাবছিস? কিছু না, তোর জন্য অপেক্ষা করছি। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নাই, এখন চল নদীর পাড়ে যাই। চল। তারপর আমি আর আদিবা নদীর পাড়ে ঘুরতে গেলাম। বেঞ্চের উপর বসে দুজনে কথা বলছি। হঠাৎ আদিবা কাকে যেন ফোন দিয়ে আসতে বলল। কারে আসতে বললি? রাব্বিকে। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। তার মানে আদিবা আমার জন্য আসেনি, রাব্বির সাথে ঘুরতে এসেছে আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রাব্বি আসলো। রাব্বি আর আদিবা কথা বলছে আর আমি বোকার মতো বসে আছি। আমার খুবই খারাপ লাগতেছে। আদিবা আমার সাথে কি করে করতে পারলো এমনটা? আমি তোকে ঘুরতে যাওয়ার কথাই বলিনি, ও নিজেই তো আমাকে বলেছে। ওরা দুজনে কথা বলছে, মনে হচ্ছে আমি অপরিচিত কোনো মানুষ। সেখান থেকে চলে আসতে ইচ্ছে করছে। হঠাৎ করে আদিবা বলল, আমার প্রচুর পানির পিপাসা লাগছে। ইসমাইল, তুমি গিয়ে এক বোতল পানি কিনে নিয়ে আসো প্লিজ। আচ্ছা তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। মনে হয় ওদের সেবা করার জন্যই আমাকে নিয়ে আসছে। আমাকে এখানে এনে এইভাবে অপমান না করলেই পারতো আদিবা। পানি নিয়ে বেঞ্চের এই জায়গায় আসলাম, এসে দেখি ওরা নাই। তারপর ওদের খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম ওরা অন্য এক জায়গায় বসে কথা বলছে। আমি পিছনের দিকে ছিলাম আর সেখানে অনেক গাছও ছিল, যার কারণে ওরা আমাকে দেখতে পায়নি। আমি ওদের কাছাকাছি আসতেই শুনতে পেলাম, আদিবা, তোমাকে কিছু বলতে চাই, জানি না তুমি কিভাবে নেবে। আমি কিছুই মনে করব না, তুমি বলো। ইসমাইলকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মানে কি বলছো তুমি? দেখো, আমি ইসমাইলকে শুধুই আমার একজন ভালো বন্ধু মনে করি। দেখো আদিবা, একটা ছেলের সাথে একটা মেয়ে কখনোই শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। শুধু আমি না, সবাই বলবে এটা। তুমি ইসমাইলকে শুধু বন্ধু ভাবলেও আমার মনে হয় সে তোমাকে অন্য কিছু ভাবে। তুমি যখন ওই দিন ইসমাইলকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন ইসমাইলকে দেখে মনে হয়েছিল ও একদমই খুশি হয়নি, আর তাই হয়তো কাজের বাহানা দিয়ে চলে গেছিল। তুমি শুধু শুধু ইসমাইলকে সন্দেহ করছো, আর ও তো আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে। আমি জানি সেটা, কিন্তু এখন কথা হচ্ছে যে ইসমাইল তোমাকে কি ভাবে। আর কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার প্রেমিকা কোনো ছেলের বেস্ট ফ্রেন্ড থাকুক। তুমি শুধুই অযথা টেনশন করছো। দেখো আদিবা, ও তোমার ভালো বন্ধু, তাই হয়তো তুমি এই কথা বলছো। কালকে যখন ও আমার নামে তোমাকে বলবে যে আমি অন্য মেয়েকে নিয়ে ঘুরি, তখন তুমি সত্যিটা না জেনে আমাকে সন্দেহ করবে। আর বেশিরভাগ সম্পর্ক এই জন্যই নষ্ট হয়। আরেকজন মানুষের কাছে দুইজন সমান গুরুত্বপূর্ণ হতে পারে না। আর আমি চাই না তুমি ইসমাইলের সাথে কথা বলো। আর তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, আমি না ইসমাইল? এটা কেমন প্রশ্ন রাব্বি? তোমরা দুজনেই আমার লাইফের সমান গুরুত্বপূর্ণ। তোমাকে আমি ভালোবাসি আর ইসমাইল আমার বন্ধু। আর কোনো কারণ ছাড়া কিভাবে আমি ইসমাইলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারি? আচ্ছা, তোমার ইসমাইলের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি কোনোদিন ইসমাইল তোমাকে প্রপোজ করে তখন? আশা করি এমনটা কখনো আসবে না। যদি এমনটা হয় তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই। আমার জন্য কেন আদিবার রিলেশন ভেঙে যাবে? ও তো আমাকে শুধু ওর বন্ধুই ভাবে। আমি শুধু ওকে ভালোবাসি। আর রাব্বি হয়তো চায় না যে আমি আদিবার সাথে কথা বলি। আমি না হয় ওদের থেকে দূরে চলে যাব। তারপর কিছুক্ষণ পর পানি নিয়ে ওদের কাছে গেলাম। আচ্ছা তোমরা কথা বলো, আমি যাই। কেন? তুইও আমাদের সাথে থাক। না, তোরা আড্ডা দেই, আমার আবার হোটেলে যেতে হবে। আচ্ছা, যাও। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। আমি চাই না আমার জন্য ওদের সম্পর্ক নষ্ট হোক, তাই ওদের আর বিরক্ত করলাম না। বাসায় এসে গোসল করলাম, তারপর কিছুক্ষণ শুয়ে থেকে হোটেলে গেলাম। আজকেও ঠিক সময়ে চলে আসলাম, তাই ম্যানেজারের আর বকা খেতে হলো না। কাজগুলো ঠিকঠাকভাবে করতে লাগলাম। রাতে বাসায় এসে শুয়ে ভাবছি এখন থেকে আদিবাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। জানি ওকে ভুলে থাকা আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই।
আমার ভালোবাসা কোনোদিনও সফল হবে না, বরং এভাবে চলতে থাকলে কোনোদিন জানি আদিবাকে প্রপোজ করে বসি, তখন হয়তো ও আমাকে অনেক খারাপ ভাববে আর বন্ধুত্বটাও নষ্ট করে দিবে। তাই এখন থেকে কলেজে যতটা সম্ভব কম কথা বলতে হবে ওর সাথে, তাহলে হয়তো ওর মায়ায় পড়বো না। রাতে আর আদিবাকে ফোন দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ক্লাস শুরু হওয়ার মাত্র কিছুক্ষণ আগেই গেলাম, গিয়ে দেখি আমার আগে আদিবা চলে এসেছে। ক্লাসের সময় হয়ে গেছে, তাই আর আদিবার সাথে তেমন কথা হয় নাই। তারপর ক্লাস করে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আগের তুলনায় অনেক কম কথা বললাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। কাজ করতে করতে হঠাৎ একটা টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে রাব্বি ছিল আর ওর পাশে একটা মেয়ে বসা ছিল। তারপর একটু আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম। বাবু, তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? তাহলে বাবু, ইদানিং একটু ব্যস্ত ছিলাম তো, তাই এখন তোমাকে অনেক সময় দেব। রাগ করো না বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি। তার মানে রাব্বি আদিবাকে ধোকা দিচ্ছে, আর ও একটা প্লে বয়। না জানি আরও কত মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। কাজ শেষ করে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি, আদিবাকে যদি রাব্বির কথা বলি তাহলে হয়তো ও বিশ্বাস করবে না, কারণ ওই দিন রাব্বি ওকে পার্কে যেভাবে বলেছে তার জন্য হয়তো আমাকে ভুলও বুঝতে পারে। কিন্তু এটা যদি না বলি তাহলে হয়তো পরবর্তীতে ওর অনেক ক্ষতি হতে পারে। আর যা বুঝলাম, রাব্বিও মোটেও ভালো না। না, ও আমাকে ভুল বুঝলেও আমাকে এই কথাটা ওকে বলতেই হবে, নয়তো ওর অনেক ক্ষতি হবে। আর আমি চাই না আদিবার কোনো ক্ষতি হোক। পরের দিন কলেজে গিয়ে আদিবার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আদিবা আসলো। আদিবা, আমি তোকে কিছু বলতে চাই, জানি না তুই কি মনে করবি। আমি কিছুই মনে করব না, তুই বল। গতকালকে রাব্বি আমার হোটেলে এসেছিল একটা মেয়েকে নিয়ে। তারপর আমি ওদের সব কথা শুনলাম। ওরা একে অপরকে ভালোবাসে, আর আমার মনে হয় ও একটা প্লে বয়। ও তোকে ভালোবাসে না, ও শুধু তোকে ব্যবহার করতে চায়। তোর সাহস কি করে হয় রাব্বির সম্পর্কে এইসব কথা বলার? তোকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। রাব্বির সাথে আমার সম্পর্ক নষ্ট করে তোর কি লাভ? ও বুঝেছি, ভালোবাসার সময় তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু আজকের পর আমি ভুলে যাব যে আমার তোর মতো কোনো বন্ধু ছিল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। ওই দিন পার্কে রাব্বি ঠিকই বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। যা আমার সামনে থেকে। চোখের পানি মুছে সেখান থেকে চলে আসলাম। আদিবা রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, তাই ওর আমার কথা বিশ্বাস হচ্ছে না। কিন্তু ও যে আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারবে তা আমি কল্পনা করিনি। কিন্তু আমি আদিবাকে কি করে বিশ্বাস করাবো যে আমি যা বলছি সব সত্য? আমি জেনে শুনে কিভাবে আদিবার ক্ষতি হতে দিতে পারি? ও আমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। তারপর সেখান থেকে ক্লাসে চলে গেলাম। আদিবার সাথে পরিচয় হবার পর এই প্রথমবার ও আমার সাথে একই বেঞ্চে বসে নাই। আমি আগে থেকে সামনের বেঞ্চে বসেছিলাম, ভেবেছিলাম হয়তো তখন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, এখন ঠিকই আমার পাশে বসবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ও আমার পিছনের বেঞ্চে বসলো। অনেক কষ্টে ক্লাস করলাম। ক্লাস শেষ হবার পর আদিবা আমাকে রেখে একা চলে গেছে। আদিবার এই অবহেলায় খুবই কষ্ট হচ্ছে। আমি কলেজ থেকে বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর হোটেলে চলে আসলাম। হোটেলে এসে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আবার আমি একা হয়ে গেলাম। আদিবাকে কি করে বোঝাবো যে রাব্বি ভালো ছেলে নয়? আমার নাম্বারও ব্লক লিস্টে রেখেছে। ও রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। একদিন আগেও কলেজে সবাই জানতো আমরা দুজনে খুবই ভালো বন্ধু, আর আজকে সে আদিবাই আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। এতটাও অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়। ও একবার পরীক্ষা করেও দেখতে পারতো যে আমি সত্যি বলছি না মিথ্যা। কালকে কলেজে যাওয়ার পর আদিবাকে আবার বোঝাতে হবে। ও আমাকে যতই অপমান করুক না কেন, ওর সামনে আমাকে এই সত্যটা তুলে ধরতেই হবে। ইসমাইল আমার সাথে এমনটা করবে কখনো কল্পনাও করি নাই। শেষ পর্যন্ত রাব্বির কথাই সত্যি হলো। সেদিন যদি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ইসমাইলের চিন্তা ভাবনা এতটা খারাপ তা আগে বুঝতে পারি নাই। বিকালে রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। কখনো ভাবতেই পারি নাই যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। কি ব্যাপার আদিবা, তোমার মন কি খারাপ? ইসমাইল যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। ওকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম,
কি হয়েছে? ওর কত বড় সাহস তোমার সম্পর্কে বাজে কথা বলে। কি বলেছে? তোমাকে নাকি ও কোনো মেয়ের সাথে দেখেছে, তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথে ওকে থাপ্পড় মেরেছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করেছি। সেদিন তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। যা হবার হয়েছে, এটা নিয়ে আর চিন্তা করো না। তুমি যা করেছো ভালোই করেছো। ওই দিন তো আমার কথা বিশ্বাস করলে না, আর এখন নিজেই তো দেখলে। আমার আগে সন্দেহ হয়েছিল, ওকে দেখে আমার মোটেও ভালো ছেলে মনে হয়নি। ও তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করেছে, তারপর তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সব সম্পত্তি ওর নামে করতে চেয়েছিল। ঠিকই বলেছ, কিন্তু ওরা সেই সুযোগ কখনো পাবে না। আচ্ছা, এখন এইসব কথা বাদ দাও, চলো আমরা সামনের দিকটায় যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আদিবা, তোর সাথে আমার কথা আছে। তোকে বলেছি না তুই আর কখনো আমার সামনে আসবি না, আর কখনো আমার সাথে কথা বলবি না। তারপরেও বেহাইয়ার মতো কেন আবার আমার কাছে এসেছিস? দেখ আদিবা, তুই আমাকে যা বলার বল, দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস কর। তুই ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তাই এখন তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না। তুই একবার চিন্তা করে দেখ, আমি সত্যি বলছি না মিথ্যা। অনেক হয়েছে, আর একবারও রাব্বির সম্পর্কে বাজে কথা বলবি না। তোর কপাল ভালো যে আমি তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই আমার সেই বন্ধুত্বের সুযোগ নিলি। তোর কি মনে হয় রাব্বির সম্পর্কে এসব বললে আমি রাব্বিকে ভুল বুঝবো, তারপর তোকে ভালোবাসবো? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তুই আমাকে ভালোবাসার ফাঁদে পেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস। তোর সাথে বন্ধুত্ব করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আর এখন তা বুঝতে পারছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। এই বলে আদিবা চলে গেল। তখন আমি আদিবার হাত ধরে ওকে কিছু বলতে যাব, তার আগেই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই কোন সাহসে আমার হাত ধরলি? আরে তোর তো মনে হয় জন্মেরই ঠিক নেই। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে করুণা করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই তার যোগ্য নস। তোর মতো এতিম ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসবে না। চোখের পানি মুছে বলতে লাগলাম, এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ঠিক নয় যে আমি তোর টাকার লোভে তোকে ভালোবাসি। তুই ঠিকই বলেছিস, আমার হয়তো জন্মের ঠিক নাই, তাই তো আমি জানি না যে কে আমার মা বাবা। তোর সাথে পরিচয় হবার আগ পর্যন্ত আমার জীবনে কখনো খুশি আসেনি। তুই ঠিকই বলেছিস যে আমি একটা এতিম ছেলে। তোর সাথে পরিচয় হবার পর আমি ভুলে গেছিলাম যে আমি একটা এতিম ছেলে। আজকে তুই মনে করিয়ে দিয়ে ভালোই করেছিস। আজকের পর থেকে এই এতিম ছেলেটা তোকে আর বিরক্ত করবে না। তবে একটা কথা মনে রাখ, একদিন ঠিকই তুই আমার কথা বুঝবি, হয়তো তখন আমি থাকবো না। তারপর সেখান থেকে চলে এসে একটা বেঞ্চের উপর বসে আছি আর চোখের পানি ফেলতেছি। হঠাৎ করে সাকিব আমার কাছে এসেই বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আদিবার হাত ধরার? এতদিন আদিবার জন্য তোকে কিছু বলতে পারি নাই, ভেবেই পাচ্ছি না যে তোর মতো ছেলের সাথে আদিবা কি করে বন্ধুত্ব করলো। যাক, অবশেষে আদিবা ওর ভুল বুঝতে পেরেছে। আজকে তোকে এমন মারবো যে আর কোনোদিন আদিবার পিছু পড়বি না। তারপর আমাকে অনেক মারলো, কোনো কিছুই বলতে পারি নাই, মুখ বুজে সব সহ্য করেছি। আমি তো আদিবার কোনো ক্ষতি করিনি, শুধু ওর সাহায্য করতে চাইছিলাম, কিন্তু তার প্রতিদান ও এইভাবে দেবে তা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। কোনো মতে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। হাতে কোনো টাকাও নেই যে ডাক্তার দেখাবো। মারের কারণে জ্বর চলে আসলো, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। তারপর পাশে তাকিয়ে দেখলাম যে পাশের বাসার বড় ভাই আছে। আমি চোখ খুলছি দেখেই বলতে লাগলো, তোর জ্ঞান ফিরেছে, আমি ডাক্তারকে নিয়ে আসি। তারপর বড় ভাই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আমাকে দেখার পর বলল, আর কোনো ভয় নেই, রোগী এখন বিপদমুক্ত। 2-3 দিন পরেই বাসায় নিয়ে যেতে পারবেন। এটা বলে ডাক্তার চলে গেল। তারপর আমি বড় ভাইকে বলতে লাগলাম, ভাই আমি হাসপাতালে কেন, আর আমার কি হয়েছিল, আর আমি এখানে এলামই বা কী করে? আমি তোর বাসার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি তোর রুমের দরজা খোলা। এ সময়ে সাধারণত তোর রুমের দরজা খোলা থাকে না, তাই ভাবলাম হয়তো কোনো চোর হবে, তাই তোর রুমের কাছে গেলাম আর দেখলাম তুই বিছানার ওপর শুয়ে আছিস। তোকে দেখে মনে হলো তুই অ্যাক্সিডেন্ট করেছিস। তারপর কাছে গিয়ে তোকে অনেক ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তখন তোর গায়ে হাত দিলাম, তোর শরীর গরম ছিল অনেক। তারপর তোকে হাসপাতালে নিয়ে আসলাম, আর আজকে 2 দিন পর তোর জ্ঞান ফিরলো।
বড় ভাইয়ের কাছ থেকে এইসব শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে লাগলাম। মনে করতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল তো। তারপর বড় ভাইকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। এত কিছু হয়েছে তোর সাথে, মন খারাপ করিস না। দেখবি একদিন ঠিকই আদিবা ওর ভুল বুঝতে পারবে, আর সেদিন এসে তোর কাছে মাপ চাইবে। হয়তো সেদিন আমি থাকবো না। ধুর, যত সব বাজে কথা। এখন একটু ঘুমা, তোর শরীর খুবই দুর্বল। আমি একটু বাসা থেকে আসি। আচ্ছা ভাই। তারপর শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, মানুষ বড়ই অদ্ভুত। এক সময় আদিবা আমাকে বলেছিল আমি যেন কোনোদিনও নিজেকে এতিম না বলি, কিন্তু সে আদিবা আমাকে এতিম বলে অপমান করলো। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। ধুর, কিছুই ভালো লাগছে না। এই রাপ্পিটা না মনে হয় সারাদিনই ব্যস্ত থাকে। এখন একবার ফোন দিয়ে দেখি। কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে? তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না, আমাকে সময় দাও না। সরি বাবু, আসলে ইদানিং খুব ব্যস্ত থাকি তো তাই। এখন থেকে আবার তোমাকে আগের মতো সময় দিব। রাগ করো না বাবু প্লিজ। আচ্ছা, মনে থাকে যেন। রাগ করো না বাবু প্লিজ। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। রাপির সাথে কথা বলার পর এখন অনেক ভালো লাগছে। এখন শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো শাড়ি। ইসমাইল আমার জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছিল। না, আর কোনো কিছুই আমার কাছে রাখা সম্ভব নয়। কালকে আগে কলেজে যেতে হবে, তারপর ওকে শাড়িটা দিয়ে রাব্বির সাথে ঘুরতে যাব। তার আগে রাব্বিকে বলে নেই যে আমাকে আগে কলেজে যেতে হবে। রাব্বির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। আবার দিলাম, তাও ওয়েটিং। কিছুক্ষণ পর রাব্বিই কল দিল। আসলে কালকে আমাকে আগে কলেজে যেতে হবে, তারপর কলেজ থেকে তোমার সাথে যাব। কালকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা। কিছুক্ষণ পর ঘুম ভাঙলো, দেখলাম বড় ভাই আমার পাশে। যাকে আমার সব কিছু ভেবেছিলাম তার জন্য আজকে আমার এই অবস্থা। অথচ আপনি আমার রক্তের কেউ নন, তারপরেও আমার জন্য এত কিছু করেছেন। জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। অনেক বেশি কথা বলিস তুই। তোকে বলেছি ঋণ শোধ করতে, তুই না আমি তোর ঋণ কিভাবে শোধ করব জানি না। মানে? ওই দিন যদি আমার বোনকে রক্ত না দিতি তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না। তাছাড়া তোর মতো ছেলে আমি খুবই কম দেখেছি। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো খারাপ পথে যেত, কিন্তু তুই ঠিক তার উল্টো। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় হবি। 2 দিন হাসপাতালে থাকার পর আজকে রিলিজ দিল। এই 2 দিন বড় ভাই প্রায় সব সময় আমার পাশে ছিল। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় চলে আসলাম। এখন অনেকটাই সুস্থ। বাসায় আসার পর রেস্ট নিয়ে হোটেলে গেলাম। অনেক দিন হোটেলে যাই না, জানি না ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পর আমাকে দেখে ম্যানেজার বলল, তুমি এখানে কেন? স্যার আমি খুবই দুঃখিত এতদিন না আসার জন্য। আসলে আর কিছু বলতে হবে না। আমি কি তোমার কাছে কিছু জানতে চেয়েছি? এতদিন আসো নাই, ভালো কথা, আর আসতে হবে না। এই নাও তোমার পাওনা টাকা, আর এখান থেকে বিদায় হও। স্যার দয়া করে আমার সাথে এমনটা করবেন না। এই চাকরিটা আমার খুবই প্রয়োজন। দয়া করে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না। আপনি আমার কথাটা একবার শুনুন, তারপর যা সিদ্ধান্ত নেবার নেবেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়াও তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না স্যার, তার আর দরকার হবে না, আমি চলে যাচ্ছি। তারপর সেখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, অবহেলিত জীবনটা এত কম সময়ে ইতি ঘটবে তা ভাবতে পারিনি। জীবন সংগ্রামে বাঁচতে অনেক যুদ্ধ করেছি। আমি যত উপরে উঠছি মানুষ আমাকে নামাতে তত নিচের দিকে টেনে নিচ্ছে। জীবনে কখনো কারো ভালোবাসা পাইনি। প্রথমবার কেউ একজন আমার সঙ্গ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে গেছে। আদিবা ঠিকই বলেছে, আমার হয়তো জন্মের ঠিক নেই, তাই তো জানি না কে আমার মা বাবা। আজকে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয় তাহলে হয়তো আমার লাশটাও দাফন হবে না। এই দুনিয়া বড়ই অদ্ভুত। যে যুদ্ধ করতে চায় তাকে আরও যুদ্ধ করতে হয়। তবে একটা ইচ্ছে মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদি আমার পরিচয়টা একবার জানতে পারতাম তাহলে আর কোনো কষ্ট থাকতো না। তাহলে কেউ আর বলতে পারতো না যে আমার জন্মের ঠিক নেই। শেষবারের মতো এই পৃথিবীটাকে দেখে নিচ্ছি। আত্মহত্যা করতে যাব, তখনই শুনতে পেলাম, বারবার জিজ্ঞেস করলে কি জামাটার দাম কমে যাবে? সেটা কিনতে পারবেন না, সেটা নিয়ে এত পড়ে আছেন কেন? কোথা থেকে যে আসে এসব রাস্তার মহিলা?
আমি পাশের দোকানের দিকে তাকিয়ে দেখলাম দোকানদার একটা মহিলাকে এই কথাগুলো বলছে। আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? দেখেন ভাই, এই জামাটার দাম 800 টাকা, আর মহিলা বারবার এসে বলছেন তাকে 400 টাকায় দিতে। আপনি বলেন ভাই, 800 টাকার জামা 400 টাকায় কিভাবে দেব? তারপর আমি সেই মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি এই জামাটা দিয়ে কি করবেন? বাবা, এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম। আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ওর লেখাপড়া করাই। আমার মেয়েটা আজ 3 দিন ধরে অসুস্থ। টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারি নাই। আজকে মেয়েটা আমার কাছে একটি নতুন জামা চেয়েছে। কোনো দিনও ওকে নতুন জামা কিনে দিতে পারি নাই। ও খুব অসুস্থ, হয়তো চিকিৎসার অভাবে আর বেশি দিন বাঁচাতে পারবো না। তাই ওর এই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আজ সকাল থেকে ভিক্ষা করে এই 400 টাকা পেয়েছি। এগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। ওনার কথা শুনে আমার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়লো। তারপর নিজের টাকা দিয়ে ওই জামাটা কিনে মহিলাটাকে বললাম, এই নিন, আর চলেন, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কেন নিজের টাকা দিয়ে জামা কিনেছো? আর আমার মেয়েকেও ডাক্তার দেখাবো। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি জানি না কে আমার বাবা মা। আমি একটু আগে আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তা করতে দেয়নি। হয়তো উনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন। এখন আমি বাঁচবো আমার মা আর বোনের জন্য। আর আজ থেকে আপনি আমার মা, আর আপনার মেয়ে আমার বোন। তারপর তাকে আমার জীবনের সব কিছু বললাম। তারপর বাসায় গেলাম, তার মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। 3 দিন পর আজকে সুস্থ হলো। আমাকে দেখেই বলতে লাগলো, মা, উনি কে? আজ থেকে আমি তোমার বড় ভাই। তোমার নাম কি? আমার নাম জান্নাত। কিন্তু তুমি আমার বড় ভাই কি করে হলে? তারপর মা জান্নাতকে সবকিছু খুলে বলল। জানো ভাই, আমার সাথে না কেউ ভালো ব্যবহার করে না, করে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে তোর সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ এখন তোর ভাই আছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত সুস্থ হলে ওকে আর মাকে নিয়ে হাসপাতালে থেকে আমার বাসায় নিয়ে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো তিনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন, তাই হয়তো আমাকে জীবিত রেখেছেন। কিন্তু আরেকটা জিনিস ভেবে খুবই চিন্তা হচ্ছে, সেটা হলো কিভাবে পরিবারে খরচ চালাবো। বাসার সামনে বসে এগুলো ভাবছি, তখন ওই বড় ভাই বলল, ইসমাইল, তোর বাসায় এরা কারা? বড় ভাইকে সব কিছু খুলে বললাম। ভালোই হয়েছে, তুই একটা পরিবার পেলি। তা তোকে দেখে এত চিন্তিত লাগছে কেন? হাসপাতালে থাকার কারণে তো হোটেলে যেতে পারি নাই, তাই চাকরিটা চলে গেছে। এখন ভাবছি কিভাবে খরচ চালাবো। এ তো ভাবলে হবে না, তোর তো হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি তোকে অন্য একটা হোটেলে কাজ দিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো আমি এতদিন বেঁচেই থাকতে পারতাম না। আর কখনো এই কথা বলবি না। আর সন্ধ্যার সময় তৈরি থাকিস, তোকে নিয়ে সেই কাজের জন্য যাব। তাড়াতাড়ি আসো, আমরা সেই কখন থেকে বসে আছি। কার সাথে কথা বললি? আর কে আসবে? আসলেই দেখতে পাবি। আচ্ছা ইসমাইল, মনে কর তুই একজনকে ভালোবাসিস, কিন্তু বলতে পারছিস না। কিন্তু হঠাৎ করেই সে যদি তোকে প্রপোজ করে, তাহলে কি করবি? অবশ্যই রাজি হব। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি। তার মানে ও কি আমাকে ভালোবাসে? খুবই আগ্রহ নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কাকে ভালোবাসিস তুই? কে আসবে? বলবো একটু পরে, এখন ঝালমুড়ি খাবো দুজনে, তার ভেতরও ও চলে আসবে। তারপর দুজনে মিলে ঝালমুড়ি খেলাম। এর মধ্যেই একটা ছেলে এসে আদিবাকে বলতে লাগলো, ওই ইসমাইল, হ্যাঁ। তারপর ছেলেটা আমাকে বলতে লাগলো, তোমার কথা যে কতবার বলেছে তার কোনো ঠিক নেই। তুমি নাকি ওর লাইফে খুবই গুরুত্বপূর্ণ একজন। আমি আদিবাকে জিজ্ঞাসা করলাম, ছেলেটা কি? ও রাব্বি, আর আমি ওকেই ভালোবাসি। ওকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ওকে কখনো বলা হয়নি। আমাদের পাশেই ওর বাসা। ওই আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আর আমার জন্মদিনের পার্টির পর ও আমাকে প্রপোজ করে। আমি প্রথমে খুবই অবাক হয়ে গেছিলাম, কারণ এর আগে কখনোই ও আমার সাথে কথা বলে নাই। আমি শুধু ওকে দূর থেকেই দেখতাম। ও প্রপোজ করাই আমি এতটাই অবাক হয়ে গেছিলাম যে কিছুই বলতে পারছিলাম না। তারপর ও বলে যে আমাকে সময় নিতে। তারপর আমি আজকে ওকে হ্যাঁ বলে তোর সাথে পরিচয় করিয়ে দিতে আসলাম। তুমি তাহলে ওর লাইফে বিশেষ ব্যক্তি। আজকেও বলেছে যে ও আমাকে বিশেষ কারোর সাথে পরিচয় করিয়ে দেবে। হ্যাঁ, ও খুব ভালো একজন বন্ধু।
আদিবার মুখে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই মনে হলো কেউ আমার বুকে চাবুক দিয়ে আঘাত করছে। আদিবাকে দেখে মনে হচ্ছে ও খুবই খুশি। কোনো রকমে চোখের পানি আটকে হাসি মুখে আদিবাকে বললাম, আমার আসলে একটা কাজ আছে, তাই আমাকে এখন যেতে হবে। তোর আড্ডা দে। তুই না আজকে হোটেল থেকে ছুটি নিলি? হ্যাঁ, কিন্তু আমাকে এখন এক জায়গায় যেতে হবে। আমি তোকে এখনই বলতাম, কিন্তু তার আগেই রাব্বি ভাইয়া চলে এসেছে। আচ্ছা, তোমার যখন কাজ আছে তাহলে তোমাকে আর আটকে রাখা ঠিক হবে না। আচ্ছা যা তাহলে, কালকে কলেজে কথা হবে। ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। ওখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছিলাম। বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছিল না। কি করে পারতাম আদিবাকে অন্য কারোর সাথে দেখতে? আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু ও শুধু আমাকে ওর একজন ভালো বন্ধু ভাবে। জানি না এরপর কিভাবে আদিবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবো। আদিবার সাথে পরিচয় হবার পর কিছুদিনের জন্য ভুলে গেছিলাম যে আমার আসল পরিচয় কি। যখন ওই সবাই অপমান করত তখন ওই অনেক খারাপ লাগতো, আর এখন তার থেকেও বেশি অনেক কষ্ট পাচ্ছি। এভাবে অনেকক্ষণ বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। কিভাবে ঘুম আসবে? চোখ বুঝলেই তো আদিবার মুখটা ভেসে ওঠে। তবে আজকে একটা ব্যাপার খুবই অদ্ভুত লাগছে। প্রতিদিন তো আদিবার এই সময়ে ফোন দেয়, কিন্তু আজকে দিল না। তাই আমি ফোন দিলাম, কিন্তু আদিবার ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, কিন্তু ওয়েটিং। হয়তো রাব্বির সাথে কথা বলছে, তাই হয়তো আমার কথা মনে নেই। এখন হয়তো আদিবার কাছে আমার থেকে রাব্বি গুরুত্বপূর্ণ। থাকবেই না কেন? আমি তো ওর শুধু বন্ধু, আর রাব্বি তো ওর ভালোবাসা। এসব কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে আদিবার নামটা ভেসে উঠল। চোখের পানি মুছে কলটা রিসিভ করলাম। কি করিস? শুয়ে আছি। তুই কি করিস? রাব্বির সাথে কথা বললাম এতক্ষণ। তুই তো তাড়াতাড়ি চলে আসলি। জানিস তারপর আমরা কত আড্ডা দিয়েছি? আমার কাজ ছিল, তাই তো আগে চলে এসেছি। জানিস রাব্বি আমার প্রতি কত কেয়ারিং। আমি বাসায় আসছি কিনা, খেয়েছি কিনা, সব কিছুর খবরও রাখে। ভালো। ও আমাকে অনেক ভালোবাসে। আমি খুবই ভাগ্যবান যে ওর মতো একজনকে পেয়েছি। আমার খুবই ঘুম পেয়েছে, রাখছি এখন। আচ্ছা। চোখের পানি আর কন্ট্রোল করতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি ফোন রেখে দিলাম। নিজের ভালোবাসার মানুষের মুখে যদি অন্য কারো প্রশংসা শুনতে হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছুই নাই। আগে আদিবা ফোন দিলে আমার খোঁজ খবর রাখতো, আর এখন আদিবার খোঁজ খবর অন্য কেউ রাখে। হয়তো আদিবা রাব্বির সাথে অনেক সুখেই থাকবে। আমি না হয় আদিবার বন্ধু হয়ে সারা জীবন থাকবো। একটা দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম অনেক সময় হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি নাই, তাই সকালে তাড়াতাড়ি উঠতে পারি নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনও আসেনি। একা একা একটা বেঞ্চের উপর বসে আছি। ক্লাসের সময় হয়ে গেল, কিন্তু আদিবা এখনও এলো না। তাই ফোন দিলাম আদিবাকে। কোথায় তুই? কলেজে আসবি না? আজকে আসবো না, রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। গতকালকেও তো আদিবার সাথে কথা বললাম, তখনও তো বললো না যে আজকে কলেজে আসবে না। হয়তো আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আমি একাই ক্লাস করলাম, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হোটেলে যাবার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, কেন যে আদিবার সাথে পরিচয় হলো, তাহলে হয়তো এখন কষ্ট পেতাম না। জীবনে সব কিছুতেই তো অবহেলিত হয়ে এসেছি, ভালোবাসার বেলায় তার ব্যতিক্রম কেন হবে? এসব ভাবছি আর হাঁটছি। তখন ওই দেখলাম আদিবা আর রাব্বি বাইকে করে যাচ্ছে। রাব্বি বাইক চালাচ্ছে আর আদিবা ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আমি আর ওদের ডাক দিলাম না, ওরা ওদের মতো যাচ্ছে। আমি তাড়াতাড়ি হোটেলে চলে এলাম। আদিবাকে অন্য কারোর সাথে দেখলেই খুবই খারাপ লাগে। ও তো এখন খুবই ব্যস্ত, তাই হয়তো আমার খবর নেওয়ার সময় পাইনি। হোটেলে এসে কাজ করতেছিলাম। আজকে কেন জানি কাজ করতেও ভালো লাগছিল না। অন্যমনস্ক হয়ে খাবার নিয়ে একটা টেবিলে গেলাম। অসাবধানবশত কিছু খাবার একটা মেয়ের গায়ে পড়লো। ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার জামাটা নষ্ট করাই। জানিস তোর থেকে আমার জামার দাম বেশি। এর ভিতরে ম্যানেজার চলে এসেছে। কি হয়েছে ওখানে? এই ছোট লোকটা আমার গায়ে খাবার ফেলে দিয়েছে। আমরা খুবই দুঃখিত ম্যাম, দয়া করে আর রাগারাগি করবেন না, তাতে আমাদের হোটেলের সম্মান নষ্ট হবে। আমরা ওর বিচার করব। ইসমাইল, তুমি আমার সাথে এসো। ম্যানেজার আমাকে নিয়ে একটা রুমে গেল, তারপর বলতে লাগলো, তোমার কি কাজ করার ইচ্ছা নেই? মাঝে মাঝে ছুটি নাও, তার উপর আবার আজকে যেই ঘটনা ঘটালে।
এরপর আর তোমাকে কাজে রাখা সম্ভব নয়। স্যার দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না, কথা দিচ্ছি এরপর আর আমার নামে কোনো অভিযোগ আসতে দেব না। মাফ করতে পারি এক শর্তে, এখন গিয়ে ওই মেয়েটার কাছে সরি বলবে। সে যদি মাফ করে তাহলেই তোমার চাকরি থাকবে। ঠিক আছে স্যার। তারপর মেয়েটার কাছে গিয়ে বললাম, সরি ম্যাম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। দিলাম মাফ করে, এখন যা। হোটেলের কাজ করে রাতে বাসায় আসলাম, বিছানায় শুয়ে শুয়ে ভাবছি দুনিয়াটা বড়ই অদ্ভুত। অপরাধ না করেও মাপ চাইতে হলো। আর মেয়েটা যা বলেছে ঠিকই বলেছে, আমার থেকে তার জামাটার দাম অনেক বেশি। আদিবাকে কল দিলাম কিন্তু ওয়েটিং, অনেকবার কল দিলাম কিন্তু ওয়েটিং। বিছানায় শুয়ে আছি, ভাবছি আদিবা হয়তো কল দিবে, কিন্তু অনেক সময় হয়ে গেল কিন্তু কল দিল না। ওর কাছে কি আমি এতটাই মূল্যহীন যে একবার আমাকে কল দিতে পারলো না? ওকে তো আর আমি ভালোবাসতে বলছি না, আমি তো শুধু ওর বন্ধু হয়ে থাকতে চাইছিলাম। এগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আগের ফোনটা হাতে নিলাম, কিন্তু যে আশায় হাতে নিয়েছিলাম তা পূরণ হয়নি। আদিবা আমাকে একটা বারও কল করেনি, হয়তো ওর কাছে এখন রাব্বেই সব। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, কিন্তু পড়ায় একদমই মন বসছিল না। তারপরে পড়ার চেষ্টা করলাম। পড়া শেষে কিছুক্ষণ খেয়ে কলেজে আসলাম। গিয়ে দেখি আদিবা এখনো আসেনি, তাই একা একা একটা বেঞ্চের উপর বসে সময় কাটাচ্ছিলাম। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আদিবা আসলো। এত দেরি হলো কেন আজকে? আর বলিস না, গতকাল অনেক রাত পর্যন্ত রাব্বির সাথে কথা বলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। রাতে তোকে অনেকবার কল দিয়েছিলাম। সরি, আমি খেয়াল করিনি। রাব্বির সাথে কথা বলে ঘুমিয়ে গেছিলাম, তাই মনে ছিল না। প্লিজ কিছু মনে করিস না। আরে না, মনে করার কি আছে? আচ্ছা, বিকেলে তোর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব, ঠিক আছে? না, বিকালে যাওয়া যাবে না, হোটেল থেকে আমাকে ছুটি দিবে না। তাহলে কালকে কলেজ টাইমে যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে অনেক খুশি লাগছে, কারণ কালকে আদিবার সাথে ঘুরতে যেতে পারবো। এত খুশি হয়ে কাজ নাই, এখন তাড়াতাড়ি রেডি হয়ে হোটেলে যেতে হবে। দেরি করলে চাকরি থাকবে না, আমাকে আর কোনো সুযোগও দিবে না। ঠিক সময়ে হোটেলে চলে আসলাম, তারপর নিজের কাজ করতে লাগলাম। আমাকে দেখে ম্যানেজার বলতে লাগলো, প্রতিদিন এভাবে ঠিক সময় আসবে আর ভালোভাবে কাজ করবে। জি স্যার। আজকে কাজ করেও কেন জানি না অনেক আনন্দ পাচ্ছি, হয়তো আদিবার জন্য, কারণ কালকে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে যাব। অনেকদিন পর আদিবার সাথে আড্ডা দিব, ভাবতেই অনেক ভালো লাগছে। কাজ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর ভাবছি আদিবাকে একটা ফোন দিব। যেই ভাবা সেই কাজ, আদিবাকে ফোন দিলাম কিন্তু ফোন ওয়েটিং। অনেকবার ফোন দিলাম, তাও ওয়েটিং। ধুর, মুডটাই খারাপ হয়ে গেল। আরে আমি এত চিন্তা করছি কেন? কালকে তো আদিবার সাথে কথা হবেই। এইভাবে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গিয়ে দেখলাম আদিবা এখনো আসেনি। আগে আদিবা সবসময় আমার আগেই কলেজে আসতো, ইদারিং দেখছি আদিবা কলেজে খুবই লেটে আসে। হয়তো রাতে রাব্বির সাথে কথা বলে, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। মন খারাপ করে একটা বেঞ্চের উপর বসে রইলাম। কিছুক্ষণ পর আদিবা আসলো। বেঞ্চের উপরে বসে কি ভাবছিস? কিছু না, তোর জন্য অপেক্ষা করছি। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নাই, এখন চল নদীর পাড়ে যাই। চল। তারপর আমি আর আদিবা নদীর পাড়ে ঘুরতে গেলাম। বেঞ্চের উপর বসে দুজনে কথা বলছি। হঠাৎ আদিবা কাকে যেন ফোন দিয়ে আসতে বলল। কারে আসতে বললি? রাব্বিকে। মুহূর্তের মধ্যেই মনটা খারাপ হয়ে গেল। তার মানে আদিবা আমার জন্য আসেনি, রাব্বির সাথে ঘুরতে এসেছে আর আমাকে সাথে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রাব্বি আসলো। রাব্বি আর আদিবা কথা বলছে আর আমি বোকার মতো বসে আছি। আমার খুবই খারাপ লাগতেছে। আদিবা আমার সাথে কি করে করতে পারলো এমনটা? আমি তোকে ঘুরতে যাওয়ার কথাই বলিনি, ও নিজেই তো আমাকে বলেছে। ওরা দুজনে কথা বলছে, মনে হচ্ছে আমি অপরিচিত কোনো মানুষ। সেখান থেকে চলে আসতে ইচ্ছে করছে। হঠাৎ করে আদিবা বলল, আমার প্রচুর পানির পিপাসা লাগছে। ইসমাইল, তুমি গিয়ে এক বোতল পানি কিনে নিয়ে আসো প্লিজ। আচ্ছা, তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। মনে হয় ওদের সেবা করার জন্যই আমাকে নিয়ে আসছে। আমাকে এখানে এনে এইভাবে অপমান না করলেই পারতো আদিবা। পানি নিয়ে বেঞ্চের এই জায়গায় আসলাম, এসে দেখি ওরা নাই। তারপর ওদের খুঁজতে লাগলাম। হঠাৎ দেখলাম ওরা অন্য এক জায়গায় বসে কথা বলছে। আমি পিছনের দিকে ছিলাম আর সেখানে অনেক গাছও ছিল, যার কারণে ওরা আমাকে দেখতে পায়নি।
আমি ওদের কাছাকাছি আসতেই শুনতে পেলাম, আদিবা তোমাকে কিছু বলতে চাই, জানি না তুমি কিভাবে নেবে। আমি কিছুই মনে করব না, তুমি বলো। ইসমাইলকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মানে কি বলছো তুমি? দেখো, আমি ইসমাইলকে শুধুই আমার একজন ভালো বন্ধু মনে করি। দেখো আদিবা, একটা ছেলের সাথে একটা মেয়ে কখনোই শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। শুধু আমি না, সবাই বলবে এটা। তুমি ইসমাইলকে শুধু বন্ধু ভাবলেও আমার মনে হয় সে তোমাকে অন্য কিছু ভাবে। তুমি যখন ওই দিন ইসমাইলকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন ইসমাইলকে দেখে মনে হয়েছিল ও একদমই খুশি হয়নি, আর তাই হয়তো কাজের বাহানা দিয়ে চলে গেছিল। তুমি শুধু শুধু ইসমাইলকে সন্দেহ করছো, আর ও তো আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে। আমি জানি সেটা, কিন্তু এখন কথা হচ্ছে যে ইসমাইল তোমাকে কি ভাবে। আর কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার প্রেমিকা কোনো ছেলের বেস্ট ফ্রেন্ড থাকুক। তুমি শুধুই অযথা টেনশন করছো। দেখো আদিবা, ও তোমার ভালো বন্ধু, তাই হয়তো তুমি এই কথা বলছো। কালকে যখন ও আমার নামে তোমাকে বলবে যে আমি অন্য মেয়েকে নিয়ে ঘুরি, তখন তুমি সত্যিটা না জেনে আমাকে সন্দেহ করবে। আর বেশিরভাগ সম্পর্ক এই জন্যই নষ্ট হয়। আরেকজন মানুষের কাছে দুইজন সমান গুরুত্বপূর্ণ হতে পারে না। আর আমি চাই না তুমি ইসমাইলের সাথে কথা বলো। আর তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, আমি না ইসমাইল? এটা কেমন প্রশ্ন রাব্বি? তোমরা দুজনেই আমার লাইফের সমান গুরুত্বপূর্ণ। তোমাকে আমি ভালোবাসি আর ইসমাইল আমার বন্ধু। আর কোনো কারণ ছাড়া কিভাবে আমি ইসমাইলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারি? আচ্ছা, তোমার ইসমাইলের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে না। যদি কোনোদিন ইসমাইল তোমাকে প্রপোজ করে তখন? আশা করি এমনটা কখনো আসবে না। যদি এমনটা হয় তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই। আমার জন্য কেন আদিবার রিলেশন ভেঙে যাবে? ও তো আমাকে শুধু ওর বন্ধুই ভাবে। আমি শুধু ওকে ভালোবাসি। আর রাব্বি হয়তো চায় না যে আমি আদিবার সাথে কথা বলি। আমি না হয় ওদের থেকে দূরে চলে যাব। তারপর কিছুক্ষণ পর পানি নিয়ে ওদের কাছে গেলাম। আচ্ছা, তোমরা কথা বলো, আমি যাই। কেন? তুইও আমাদের সাথে থাক। না, তোরা আড্ডা দেই, আমার আবার হোটেলে যেতে হবে। আচ্ছা, যাও। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। আমি চাই না আমার জন্য ওদের সম্পর্ক নষ্ট হোক, তাই ওদের আর বিরক্ত করলাম না। বাসায় এসে গোসল করলাম, তারপর কিছুক্ষণ শুয়ে থেকে হোটেলে গেলাম। আজকেও ঠিক সময়ে চলে আসলাম, তাই ম্যানেজারের আর বকা খেতে হলো না। কাজগুলো ঠিকঠাকভাবে করতে লাগলাম। রাতে বাসায় এসে শুয়ে ভাবছি এখন থেকে আদিবাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। জানি ওকে ভুলে থাকা আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। আমার ভালোবাসা কোনোদিনও সফল হবে না, বরং এভাবে চলতে থাকলে কোনোদিন জানি আদিবাকে প্রপোজ করে বসি, তখন হয়তো ও আমাকে অনেক খারাপ ভাববে আর বন্ধুত্বটাও নষ্ট করে দিবে। তাই এখন থেকে কলেজে যতটা সম্ভব কম কথা বলতে হবে ওর সাথে, তাহলে হয়তো ওর মায়ায় পড়ব না। রাতে আর আদিবাকে ফোন দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। ক্লাস শুরু হওয়ার মাত্র কিছুক্ষণ আগেই গেলাম। গিয়ে দেখি আমার আগে আদিবা চলে এসেছে। ক্লাসের সময় হয়ে গেছে, তাই আর আদিবার সাথে তেমন কথা হয় নাই। তারপর ক্লাস করে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আগের তুলনায় অনেক কম কথা বললাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর হোটেলে গেলাম। কাজ করতে করতে হঠাৎ একটা টেবিলের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সেখানে রাব্বি ছিল আর ওর পাশে একটা মেয়ে বসা ছিল। তারপর একটু আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম। বাবু, তুমি এখন আর আমার সাথে আগের মতো কথা বলো না কেন? তাহলে বাবু, ইদানিং একটু ব্যস্ত ছিলাম তো, তাই এখন তোমাকে অনেক সময় দেব। রাগ করো না বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা আমাকে অনেক ভালোবাসে। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি। তার মানে রাব্বি আদিবাকে ধোকা দিচ্ছে, আর ও একটা প্লে বয়। না জানি আরও কত মেয়ের সাথে সম্পর্ক আছে ওর। কাজ শেষ করে বাসায় এসে শুয়ে শুয়ে ভাবছি আদিবাকে যদি রাব্বির কথা বলি তাহলে হয়তো ও বিশ্বাস করবে না, কারণ ওই দিন রাব্বি ওকে পার্কে যেভাবে বলেছে তার জন্য হয়তো আমাকে ভুলও বুঝতে পারে। কিন্তু এটা যদি না বলি তাহলে হয়তো পরবর্তীতে ওর অনেক ক্ষতি হতে পারে। আর যা বুঝলাম, রাব্বিও মোটেও ভালো না। না, ও আমাকে ভুল বুঝলেও আমাকে এই কথাটা ওকে বলতেই হবে, নয়তো ওর অনেক ক্ষতি হবে। আর আমি চাই না আদিবার কোনো ক্ষতি হোক। পরের দিন কলেজে গিয়ে আদিবার আসার জন্য অপেক্ষা করতে লাগলাম,
কিছুক্ষণ পর আদিবা আসলো। আদিবা, আমি তোকে কিছু বলতে চাই, জানি না তুই কি মনে করবি। আমি কিছুই মনে করব না, তুই বল। গতকালকে রাব্বি আমার হোটেলে এসেছিল একটা মেয়েকে নিয়ে। তারপর আমি ওদের সব কথা শুনলাম। ওরা একে অপরকে ভালোবাসে, আর আমার মনে হয় ও একটা প্লে বয়। ও তোকে ভালোবাসে না, ও শুধু তোকে ব্যবহার করতে চায়। তোর সাহস কি করে হয় রাব্বির সম্পর্কে এসব কথা বলার? তোকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তোর চিন্তা ভাবনা যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। রাব্বির সাথে আমার সম্পর্ক নষ্ট করে তোর কি লাভ? ও বুঝেছি, ভালোবাসার সময় তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তোকে শুধু আমার একজন ভালো বন্ধু মনে করতাম, কিন্তু আজকের পর আমি ভুলে যাব যে আমার তোর মতো কোনো বন্ধু ছিল। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। ওই দিন পার্কে রাব্বি ঠিকই বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। যা আমার সামনে থেকে। চোখের পানি মুছে সেখান থেকে চলে আসলাম। আদিবা রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, তাই ওর আমার কথা বিশ্বাস হচ্ছে না। কিন্তু ও যে আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারবে তা আমি কল্পনা করিনি। কিন্তু আমি আদিবাকে কি করে বিশ্বাস করাবো যে আমি যা বলছি সব সত্য? আমি জেনে শুনে কিভাবে আদিবার ক্ষতি হতে দিতে পারি? ও আমাকে ভালো না বাসলেও আমি তো বাসি। তারপর সেখান থেকে ক্লাসে চলে গেলাম। আদিবার সাথে পরিচয় হবার পর এই প্রথমবার ও আমার সাথে একই বেঞ্চে বসে নাই। আমি আগে থেকে সামনের বেঞ্চে বসেছিলাম, ভেবেছিলাম হয়তো তখন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে, এখন ঠিকই আমার পাশে বসবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ও আমার পিছনের বেঞ্চে বসলো। অনেক কষ্টে ক্লাস করলাম। ক্লাস শেষ হবার পর আদিবা আমাকে রেখে একা চলে গেছে। আদিবার এই অবহেলায় খুবই কষ্ট হচ্ছে। আমি কলেজ থেকে বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর হোটেলে চলে আসলাম। হোটেলে এসে কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসায় আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আবার আমি একা হয়ে গেলাম। আদিবাকে কি করে বোঝাবো যে রাব্বি ভালো ছেলে নয়? আমার নাম্বারও ব্লক লিস্টে রেখেছে। ও রাব্বির ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। একদিন আগেও কলেজে সবাই জানতো আমরা দুজনে খুবই ভালো বন্ধু, আর আজকে সে আদিবাই আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। এতটাও অন্ধভাবে কাউকে ভালোবাসা উচিত নয়। ও একবার পরীক্ষা করেও দেখতে পারতো যে আমি সত্যি বলছি না মিথ্যা। কালকে কলেজে যাওয়ার পর আদিবাকে আবার বোঝাতে হবে। ও আমাকে যতই অপমান করুক না কেন, ওর সামনে আমাকে এই সত্যটা তুলে ধরতেই হবে। ইসমাইল আমার সাথে এমনটা করবে কখনো কল্পনাও করি নাই। শেষ পর্যন্ত রাব্বির কথাই সত্যি হলো। সেদিন যদি ওর কথা বিশ্বাস করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ইসমাইলের চিন্তা ভাবনা এতটা খারাপ তা আগে বুঝতে পারি নাই। বিকালে রাব্বির সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। কখনো ভাবতেই পারি নাই যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। কি ব্যাপার আদিবা, তোমার মন কি খারাপ? ইসমাইল যে এতটা খারাপ তা আগে জানা ছিল না। ওকে আমি আমার একজন ভালো বন্ধু মনে করতাম। কি হয়েছে? ওর কত বড় সাহস তোমার সম্পর্কে বাজে কথা বলে। কি বলেছে? তোমাকে নাকি ও কোনো মেয়ের সাথে দেখেছে, তোমরা নাকি একে অপরকে ভালোবাসো। কথাটা শুনে আমার এতটা রাগ হয়েছিল যে সাথে সাথেই ওকে থাপ্পড় মেরেছি আর ওর সাথে বন্ধুত্ব শেষ করেছি। সেদিন তোমার কথা বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি। যা হবার হয়েছে এটা নিয়ে আর চিন্তা করো না, তুমি যা করেছো ভালোই করেছো। ওই দিন তো আমার কথা বিশ্বাস করলে না, আর এখন নিজেই তো দেখলে। আমার আগে সন্দেহ হয়েছিল, ওকে দেখে আমার মোটেও ভালো ছেলে মনে হয়নি। ও তোমার টাকা দেখে তোমার সাথে বন্ধুত্ব করেছে, তারপর তোমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সব সম্পত্তি ওর নামে করতে চেয়েছিল। ঠিকই বলেছ, কিন্তু ওর আর সেই সুযোগ কখনো পাবে না। আচ্ছা, এখন এইসব কথা বাদ দাও, চলো আমরা সামনের দিকটায় যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়লাম, তারপর কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম আদিবা ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আদিবা, তোর সাথে আমার কথা আছে। তোকে বলেছি না তুই আর কখনো আমার সামনে আসবি না, আর কখনো আমার সাথে কথা বলবি না। তারপরেও বেহাইয়ার মতো কেন আবার আমার কাছে এসেছিস? দেখ আদিবা, তুই আমাকে যা বলার বল, দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস কর। তুই ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস, তাই এখন তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না। তুই একবার চিন্তা করে দেখ আমি সত্যি বলছি না মিথ্যা। অনেক হয়েছে, আর একবারও রাব্বির সম্পর্কে বাজে কথা বলবি না। তোর কপাল ভালো যে আমি তোর মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই আমার সেই বন্ধুত্বের সুযোগ নিলি। তোর কি মনে হয় রাব্বির সম্পর্কে এসব বললে আমি রাব্বিকে ভুল বুঝবো, তারপর তোকে ভালোবাসবো? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না?
তুই আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চাস। তোর সাথে বন্ধুত্ব করাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, আর এখন তা বুঝতে পারছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। এই বলে আদিবা চলে গেল। তখন আমি আদিবার হাত ধরে ওকে কিছু বলতে যাব, তার আগেই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুই কোন সাহসে আমার হাত ধরলি? আরে তোর তো মনে হয় জন্মেরই ঠিক নেই। তুই ভাবলি কি করে আমি তোকে ভালোবাসবো? তোকে করুণা করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুই তার যোগ্য নস। তোর মতো এতিম ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসবে না। চোখের পানি মুছে বলতে লাগলাম, এটা ঠিক যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ঠিক নয় যে আমি তোর টাকার লোভে তোকে ভালোবাসি। তুই ঠিকই বলেছিস, আমার হয়তো জন্মের ঠিক নাই, তাই তো আমি জানি না যে কে আমার মা বাবা। তোর সাথে পরিচয় হবার আগ পর্যন্ত আমার জীবনে কখনো খুশি আসেনি। তুই ঠিকই বলেছিস যে আমি একটা এতিম ছেলে। তোর সাথে পরিচয় হবার পর আমি ভুলে গেছিলাম যে আমি একটা এতিম ছেলে। আজকে তুই মনে করিয়ে দিয়ে ভালোই করেছিস। আজকের পর থেকে এই এতিম ছেলেটা তোকে আর বিরক্ত করবে না। তবে একটা কথা মনে রাখ, একদিন ঠিকই তুই আমার কথা বুঝবি, হয়তো তখন আমি থাকবো না। তারপর সেখান থেকে চলে এসে একটা বেঞ্চের উপর বসে আছি আর চোখের পানি ফেলতেছি। হঠাৎ করে সাকিব আমার কাছে এসেই বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আদিবার হাত ধরার? এতদিন আদিবার জন্য তোকে কিছু বলতে পারি নাই, ভেবেই পাচ্ছি না যে তোর মতো ছেলের সাথে আদিবা কি করে বন্ধুত্ব করলো। যাক, অবশেষে আদিবা ওর ভুল বুঝতে পেরেছে। আজকে তোকে এমন মারবো যে আর কোনোদিন আদিবার পিছু পড়বি না। তারপর আমাকে অনেক মারলো, কোনো কিছুই বলতে পারি নাই, মুখ বুজে সব সহ্য করেছি। আমি তো আদিবার কোনো ক্ষতি করিনি, শুধু ওর সাহায্য করতে চাইছিলাম, কিন্তু তার প্রতিদান ও এভাবে দেবে তা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। কোনো মতে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। হাতে কোনো টাকাও নেই যে ডাক্তার দেখাবো। মারের কারণে জ্বর চলে আসলো, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। তারপর পাশে তাকিয়ে দেখলাম যে পাশের বাসার বড় ভাই আছে। আমি চোখ খুলছি দেখেই বলতে লাগলো, তোর জ্ঞান ফিরেছে, আমি ডাক্তারকে নিয়ে আসি। তারপর বড় ভাই ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার আমাকে দেখার পর বলল, আর কোনো ভয় নেই, রোগী এখন বিপদমুক্ত। 2-3 দিন পরেই বাসায় নিয়ে যেতে পারবেন। এটা বলে ডাক্তার চলে গেল। তারপর আমি বড় ভাইকে বলতে লাগলাম, ভাই আমি হাসপাতালে কেন, আর আমার কি হয়েছিল, আর আমি এখানে এলামই বা কী করে? আমি তোর বাসার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি তোর রুমের দরজা খোলা। এ সময়ে সাধারণত তোর রুমের দরজা খোলা থাকে না, তাই ভাবলাম হয়তো কোনো চোর হবে, তাই তোর রুমের কাছে গেলাম আর দেখলাম তুই বিছানার ওপর শুয়ে আছিস। তোকে দেখে মনে হলো তুই অ্যাক্সিডেন্ট করেছিস। তারপর কাছে গিয়ে তোকে অনেক ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তখন তোর গায়ে হাত দিলাম, তোর শরীর গরম ছিল অনেক। তারপর তোকে হাসপাতালে নিয়ে আসলাম, আর আজকে 2 দিন পর তোর জ্ঞান ফিরলো। বড় ভাইয়ের কাছ থেকে এইসব শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে লাগলাম। মনে করতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল তো। তারপর বড় ভাইকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। এত কিছু হয়েছে তোর সাথে, মন খারাপ করিস না। দেখবি একদিন ঠিকই আদিবা ওর ভুল বুঝতে পারবে, আর সেদিন এসে তোর কাছে মাপ চাইবে। হয়তো সেদিন আমি থাকবো না। ধুর, যত সব বাজে কথা। এখন একটু ঘুমা, তোর শরীর খুবই দুর্বল। আমি একটু বাসা থেকে আসি। আচ্ছা ভাই। তারপর শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, মানুষ বড়ই অদ্ভুত। এক সময় আদিবা আমাকে বলেছিল আমি যেন কোনোদিনও নিজেকে এতিম না বলি, কিন্তু সে আদিবা আমাকে এতিম বলে অপমান করলো। কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। ধুর, কিছুই ভালো লাগছে না। এই রাপ্পিটা না মনে হয় সারাদিনই ব্যস্ত থাকে। এখন একবার ফোন দিয়ে দেখি। কেমন আছো বাবু? ভালো না। কেন, কি হয়েছে? তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না, আমাকে সময় দাও না। সরি বাবু, আসলে ইদানিং খুব ব্যস্ত থাকি তো, তাই এখন থেকে আবার তোমাকে আগের মতো সময় দেব। রাগ করো না বাবু, প্লিজ। আচ্ছা, মনে থাকে জানো। রাগ করো না বাবু, প্লিজ। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। রাপির সাথে কথা বলার পর এখন অনেক ভালো লাগছে। এখন শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো শাড়ি। ইসমাইল আমার জন্মদিনে আমাকে একটা শাড়ি দিয়েছিল না, আর কোনো কিছুই আমার কাছে রাখা সম্ভব নয়। কালকে আগে কলেজে যেতে হবে, তারপর ওকে শাড়িটা দিয়ে রাপির সাথে ঘুরতে যাব।
তার আগে রাব্বিকে বলে নিই যে আমাকে আগে কলেজে যেতে হবে। রাব্বির নাম্বারে ফোন দিলাম কিন্তু ওয়েটিং, আবার দিলাম তাও ওয়েটিং। কিছুক্ষণ পর রাব্বি কল দিল। আসলে কালকে আমাকে আগে কলেজে যেতে হবে, তারপর কলেজ থেকে তোমার সাথে যাব। কালকে সকালে নদীর পাড়ে ঘুরতে যাব আমরা, ঠিক আছে? আচ্ছা। কিছুক্ষণ পর ঘুম ভাঙলো, দেখলাম বড় ভাই আমার পাশে। যাকে আমার সব কিছু ভেবেছিলাম তার জন্য আজকে আমার এই অবস্থা। অথচ আপনি আমার রক্তের কেউ নন, তারপরেও আমার জন্য এত কিছু করেছেন। জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। অনেক বেশি কথা বলিস তুই। তোকে বলেছি ঋণ শোধ করতে, তুই না আমি তোর ঋণ কিভাবে শোধ করব জানি না। মানে? ওই দিন যদি আমার বোনকে রক্ত না দিতি তাহলে হয়তো তাকে বাঁচানো যেত না। তাছাড়া তোর মতো ছেলে আমি খুবই কম দেখেছি। তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো খারাপ পথে যেত, কিন্তু তুই ঠিক তার উল্টো। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় হবি। 2 দিন হাসপাতালে থাকার পর আজকে রিলিজ দিল। এই 2 দিন বড় ভাই প্রায় সব সময় আমার পাশে ছিল। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় চলে আসলাম। এখন অনেকটাই সুস্থ। বাসায় আসার পর রেস্ট নিয়ে হোটেলে গেলাম। অনেকদিন হোটেলে যাই না, জানি না ম্যানেজার কি বলবে। হোটেলে যাওয়ার পর আমাকে দেখে ম্যানেজার বলল, তুমি এখানে কেন? স্যার আমি খুবই দুঃখিত এতদিন না আসার জন্য। আসলে আর কিছু বলতে হবে না, আমি কি তোমার কাছে কিছু জানতে চেয়েছি? এতদিন আসো নাই, ভালো কথা, আর আসতে হবে না। এই নাও তোমার পাওনা টাকা, আর এখান থেকে বিদায় হও। স্যার দয়া করে আমার সাথে এমনটা করবেন না। এই চাকরিটা আমার খুবই প্রয়োজন। দয়া করে আমাকে চাকরি থেকে বহিষ্কার করবেন না। আপনি আমার কথাটা একবার শুনুন, তারপর যা সিদ্ধান্ত নেবেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়াও তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। না স্যার, তার আর দরকার হবে না, আমি চলে যাচ্ছি। তারপর সেখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, অবহেলিত জীবনটা এত কম সময়ে ইতি ঘটবে তা ভাবতে পারিনি। জীবন সংগ্রামে বাঁচতে অনেক যুদ্ধ করেছি। আমি যত উপরে উঠছি মানুষ আমাকে নামাতে তত নিচের দিকে টেনে নিচ্ছে। জীবনে কখনো কারো ভালোবাসা পাইনি। প্রথমবার কেউ একজন আমার সঙ্গ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে গেছে। আদিবা ঠিকই বলেছে, আমার হয়তো জন্মের ঠিক নেই, তাই তো জানি না কে আমার মা বাবা। আজকে যদি এই রাস্তায় আমার মৃত্যু হয় তাহলে হয়তো আমার লাশটাও দাফন হবে না। এই দুনিয়া বড়ই অদ্ভুত। যে যুদ্ধ করতে চায় তাকে আরও যুদ্ধ করতে হয়। তবে একটা ইচ্ছে মনে হয় অপূর্ণই থেকে যাবে। যদি আমার পরিচয়টা একবার জানতে পারতাম তাহলে আর কোনো কষ্ট থাকতো না। তাহলে কেউ আর বলতে পারতো না যে আমার জন্মের ঠিক নেই। শেষবারের মতো এই পৃথিবীটাকে দেখে নিচ্ছি, আত্মহত্যা করতে যাব। তখনই শুনতে পেলাম, বারবার জিজ্ঞেস করলে কি জামাটার দাম কমে যাবে? সেটা কিনতে পারবেন না, সেটা নিয়ে এত পড়ে আছেন কেন? কোথা থেকে যে আসে এসব রাস্তার মহিলা? আমি পাশের দোকানের দিকে তাকিয়ে দেখলাম দোকানদার একটা মহিলাকে এই কথাগুলো বলছে। আমি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? দেখেন ভাই, এই জামাটার দাম 800 টাকা, আর মহিলা বারবার এসে বলছেন তাকে 400 টাকায় দিতে। আপনি বলেন ভাই, 800 টাকার জামা 400 টাকায় কিভাবে দেব? তারপর আমি সেই মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি এই জামাটা দিয়ে কি করবেন? বাবা, এই জামাটা আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম। আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে। অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ওর লেখাপড়া করাই। আমার মেয়েটা আজ 3 দিন ধরে অসুস্থ। টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারি নাই। আজকে মেয়েটা আমার কাছে একটি নতুন জামা চেয়েছে। কোনো দিনও ওকে নতুন জামা কিনে দিতে পারি নাই। ও খুব অসুস্থ, হয়তো চিকিৎসার অভাবে আর বেশি দিন বাঁচাতে পারবো না। তাই ওর এই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আজ সকাল থেকে ভিক্ষা করে এই 700 টাকা পেয়েছি। এগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। ওনার কথা শুনে আমার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়লো। তারপর নিজের টাকা দিয়ে ওই জামাটা কিনে মহিলাটাকে বললাম, এই নিন, আর চলেন, আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কেন নিজের টাকা দিয়ে জামা কিনেছো? আর আমার মেয়েকেও ডাক্তার দেখাবো। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি জানি না কে আমার বাবা মা। আমি একটু আগে আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তা করতে দেয়নি। হয়তো উনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন। এখন আমি বাঁচবো আমার মা আর বোনের জন্য। আর আজ থেকে আপনি আমার মা, আর আপনার মেয়ে আমার বোন। তারপর তাকে আমার জীবনের সব কিছু বললাম। তারপর বাসায় গেলাম, তার মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। 3 দিন পর আজকে সুস্থ হলো। আমাকে দেখেই বলতে লাগলো, মা উনি কে? আজ থেকে আমি তোমার বড় ভাই। তোমার নাম কি? আমার নাম জান্নাত। কিন্তু তুমি আমার বড় ভাই কি করে হলে?
তারপর মা জান্নাতকে সবকিছু খুলে বলল। জানো ভাই, আমার সাথে না কেউ ভালো ব্যবহার করে না, স্কুলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি জান্নাতকে জড়িয়ে ধরে বললাম, এখন থেকে তোর সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ এখন তোর ভাই আছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত সুস্থ হলে ওকে আর মাকে নিয়ে হাসপাতালে থেকে আমার বাসায় নিয়ে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো তিনি আমাকে একটা পরিবার দিতে চেয়েছিলেন, তাই হয়তো আমাকে জীবিত রেখেছেন। কিন্তু আরেকটা জিনিস ভেবে খুবই চিন্তা হচ্ছে, সেটা হলো কিভাবে পরিবারে খরচ চালাবো। বাসার সামনে বসে এগুলো ভাবছি, তখন ওই বড় ভাই বলল। ইসমাইল, তোর বাসায় এরা কারা? বড় ভাইকে সব কিছু খুলে বললাম। ভালোই হয়েছে, তুই একটা পরিবার পেলি। তা তোকে দেখে এত চিন্তিত লাগছে কেন? হাসপাতালে থাকার কারণে তো হোটেলে যেতে পারি নাই, তাই চাকরিটা চলে গেছে। এখন ভাবছি কিভাবে খরচ চালাবো। এ তো ভাবলে হবে না, তোর তো হোটেলে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি তোকে অন্য একটা হোটেলে কাজ দিয়ে দেব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার এই ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে হয়তো আমি এতদিন বেঁচেই থাকতে পারতাম না। আর কখনো এই কথা বলবি না। আর সন্ধ্যার সময় তৈরি থাকিস, তোকে নিয়ে সেই কাজের জন্য যাব। এই গল্পটার দ্বিতীয় পার্ট যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি 1000 লাইক ডান হয়ে যায় তাহলে আমি অবশ্যই এর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।